ছাদের উপর থেকে এসে মাহিম ঘুমিয়ে পড়ছিল। অনেক সকাল হয়ে গেল যখন নিজের ছোট ছেলের ঘুম থেকে উঠল না, এটা দেখে মালেকা বেগম মাহিমের রুমে চলে আসলো। মাহিম, অনেক সকাল হয়েছে, আর কত ঘুমাবি? এখানে এসে তো শুধু ঘুমিয়ে যাচ্ছিস। ঢাকায় গিয়েও কি শুধু ঘুমিয়েই থাকিস? ওফ মা, ডেকো না তো, খুব ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি উঠে পড়, তোর বোনকে নিয়ে আসতে যেতে হবে। মা, আমি যেতে পারবো না। যেতে পারবি না বললে তোকে যেতেই হবে। তোর একমাত্র বোন বলে কথা, আর তুই না গিয়ে থাকবি? মায়া সকালে ফোন করে বলেছে তোকে বারবার যেতে, তুই না গেলে সে তো আসবেই না। ওফ মা, তুমিও না শান্তিতে একটু ঘুমোতে দিলে না। মাহিম বিরক্ত নিয়ে ঘুম থেকে উঠে পড়ল। নিজের মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। মালেকা বেগম নিজের ছেলের দিকে তাকাতেই অবাক হয়ে গেল। মাহিম, তুই কি সারা রাত ঘুমোসনি? তোর চোখ এমন লাল হয়ে আছে কেন? আসলে মা, রাতে ঘুম পাচ্ছিল না, এই জন্যই আর কি। ভোরবেলায় একটু চোখ লেগেছিল, আর তুমি এখন এসে ডেকে ডেকে আমার ঘুম ভাঙিয়ে দিলে। অনেক ঘুমোতে পারবি, এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আয়। মালেকা বেগম চলে গেল। মাহিম কিছু সময় বিছানার উপর বসে থেকে ফ্রেশ হতে চলে গেল। রাজা শাহিন এবং সালাম চৌধুরী খাবার টেবিলে বসে নাস্তা করছে, সাথে বাকি ফ্যামিলিরা তো আসি। মাহিম ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো। মাহিম, এত লেট করে ঘুম থেকে উঠলে হবে? বাবা, আমি এত লেট করে ঘুম থেকে উঠি? ঢাকায় গিয়ে সব অভ্যাস হয়েছে তোর ছেলের। ঢাকায় রাত জেগে কি করে তা ঠিক নেই। আমার বিষয়ে আপনাদের কথা না বললেও চলবে চাচা। নিজের বাবার কথা শুনে মাহিম আর তার ভাই জাহিদের পাশে বসলো। বৃষ্টি এসে মাহিমকে খাবার দিতে লাগলো। বৃষ্টি মাহিমের প্লেটে রুটি দিয়েই যাচ্ছে, থামার কোনো নাম নেই। মাহিম একবার বৃষ্টির মুখের দিকে তাকালো। আপু, ভাইয়াকে আর কত দেবে? ভাইয়ার তো পেট ভরে গেছে। মিলির কথা শুনে বৃষ্টির প্লেটের দিকে তাকিয়ে দেখলো যে সত্যি কয়েকটি রুটি দিয়ে ফেলেছে। বৃষ্টি সবার মুখের দিকে তাকিয়ে অন্য সাইডে চলে গেল। বৃষ্টি মাঝে মাঝে খেয়াল করলো যে মিলি মাহিমের দিকে তাকিয়ে রয়েছে। জাহিদ, খাওয়া দাওয়া শেষ করে একটু আমার অফিস থেকে ঘুরে আসবে। বাবা, আজ তোর আবার অফিস কেন যেতে হবে? অফিসে এক লোক আসবে, তার সাথে তুমি দেখা করবে, তোমাকে কিছু জিনিস দিবে, সেগুলো ফাইল ভালো করে দেখবে। আচ্ছা ঠিক আছে বাবা। ভাইয়া বাবার অফিসে আমাকে নিয়ে যাবে? মাহিম নিচু সুরে জাহিদকে বলল। মাহিমের কথা শুনে জাহিদ তার দিকে তাকালো, তারপর সে নিচু স্বরে বলল, ঠিক আছে, খাওয়া দাওয়া করে বাইরে গিয়ে অপেক্ষা করিস, দুইজন একসাথে যাব। দুই ভাই খাওয়া দাওয়া না করে কি ফুসুর ফুসুর করছিস? কিছু না। সবাই খাওয়া দাওয়া করে নিল। মাহিম খাওয়া দাওয়া শেষ করে বাড়ির বাইরে চলে গেল। কিছু সময় পর হাত মুছতে মুছতে যায় বাড়ির বাইরে চলে আসলো। কিরে ভাইয়া, তোর আসতে এত সময় লাগে? এই তো বৃষ্টির সাথে একটু কথা বলতেছিলাম, তাই দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন তোর অফিসে চল। রোলেস গ্যাংয়ের একটি লিডার তার দলের লোককে খুঁজে চলেছে যে পরশু রাতে ডিলের টাকা নিয়ে ফিরতেছিল, কিন্তু মাঝপথে কেউ তার সব লোকদের মেরে ফেলতেছে, শুধু সেখানকার বসকে ছেড়ে দিয়েছিল। লিডার লোকটি তার টিমের সেই লোকটিকে খুঁজতে খুঁজতে একটি পুরনো বাংলোতে চলে আসলো। লিডার, আপনি এখানে? আমাকে আসতে তো হতোই। তুই আমার সাথে কিভাবে গদ্দারি করতে পারলি তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর? তুই কেন আমার থেকে এমন পালিয়ে বেড়াচ্ছিস? আমি আপনার সাথে পালিয়ে বেরিয়ে আসি এজন্যই যে আপনার টাকা আমি হারিয়ে ফেলেছি। এমনি এমনি তো তুই টাকা হারিয়ে ফেলিস না। কি হয়েছে সেটা বল। আমার সব লোকদেরকে কে মেরেছে? আর তোর পায়ে এমন গুলির আঘাত লাগলো কিভাবে? আসলে লিডার, তোর আসল নকল শোনার আমার কোনো টাইম নেই। সেদিন রাতে কি হয়েছে সব ঘটনা খুলে বল। আসলে সেদিন রাতে আমার যখন টাকা নিয়ে ফিরতেছিলাম, হঠাৎ দেখি সামনে একটা বাইক দাঁড় করানো, আর বাইকের কাছে রাইফেল হাতে দাঁড়িয়েছিল এক ব্যক্তি। সে নিজের পরিচয় দিয়েছিল রকস্টার দ্য শ্যাডো কিং MK। এরপর সেই লোকটি এক এক ওই সব ঘটনা খুলে বলল নিজের লিডার এমন ঘটনা শুনে প্রচণ্ড রেগে গেল। সে যত রকস্টার শ্যাডো কিং হোক না কেন, এই এলাকায় এসে সে নিস্তার পাবে না। কিন্তু তুই আমাকে এই খবর না জানিয়ে নিজেরাই লুকিয়ে আছিস। আমি ভয় পেয়েছিলাম যদি আপনি আমাকে মেরে ফেলেন। তোকে তো আমি এমনিতেই মেরে ফেলবো, কারণ তোর জন্য অনেক টাকা লস হয়েছে, আমার বস এর কাছে দিতে হবে। এটা বলে লিডার নিজের বন্দুক বের করলো। নিজের লিডারের বন্দুক বের করে দেখে লোকটি তাড়াতাড়ি পায়ে পড়ে গেল। দয়া করে আমাকে ছেড়ে দিন বস, আমার ভুল হয়ে গেছে, আমাকে আরও একটি সুযোগ দিন। বসের কাছে তার জবাব দিতে হবে।
তুই হয়তো ভুলে গেছিস আমাদের গ্যাংয়ের রুলস, কেউ যদি ব্যর্থ হয় তার বেঁচে থাকার কোনো মানে নেই। এটা বলে লিডার লোকটির কপাল বরাবর বন্দুক ধরে শুট করে দিল। সাথে সাথে লোকটি দবাস করে মাটিতে পড়ে গেল। জাহিদ আর মাহিম অফিস থেকে বাসায় ফিরল। বাড়ির ভিতর প্রবেশ করে দেখলো যে সোফার উপর বসে আছে এবং নীলার মেয়ে নীরার সাথে খেলা করছে। আরে নিহান যে, কি অবস্থা? এই তো ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তো কালকে না আসার কারণ কি? এই তো আপনাদের বলেছিলাম তো, আমার একটু কাজ ছিল তাই দেশের বাইরে ছিলাম। আজকে মাত্র ফিরেছি আর চলে আসলাম আমার মেয়েকে দেখতে। কিন্তু আপনার সাথে এই ছেলেটাকে। আরে একে চিনতে পারছস না? এটা আমার ছোট ভাই মাহিম। নীলা যার কথা তোমাকে বলেছিলাম। ও আচ্ছা, হাই ব্রো, আমি নিহান, নীলার হাজব্যান্ড। হাই, আমি মাহিম। পরিচয় তো আগেই জানেন। জাহিদ, কাগজগুলো সব ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সব ঠিক আছে। আর কাগজগুলো আমি নিজে সাইন করে দিয়েছি। খুব ভালো কাজ করেছিস। এখন গিয়ে সব রেডি হয়ে নে, সময় তো হয়ে যাচ্ছে। নিহান, তুমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এসো। আচ্ছা ভাই, আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। আচ্ছা। নিহানের সাথে মাহিম কিছু সময় আলোচনা করে নিল। এমন সময় সেখানে সালাম চৌধুরী আসলো। নিহান নীরাকে কোলে নিয়ে নীলার রুমে চলে গেল। মাহিমও নিজের রুমে চলে গেল। জাহিদ নিজের বাবার সাথে কিছু সময় আলোচনা করলো। তারপর আবির আর তার বন্ধুরা হসপিটালে। আবিরের সকল বন্ধু হসপিটালে ভর্তি। কারো হাত কারো পা ভেঙে গেছে। এতে আবির প্রচণ্ড রেগে আছে। ছাড়বো না আমি তাদের, যে এমন কাজ করুক না কেন আমি খুঁজে বের করে তাকে কুকুরের মতন মারবো। কত বড় সাহস আমাদের গায়ে হাত তোলার। আবির, আমার মনে হয় এই কাজটি সেই ছেলে। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু তাকে দেখে তো অনেক সাধারণ ছেলে মনে হয়। দেখলি না, আমি যখন মারতে বললাম তখন সে কিছুই বলল না, আরও ভীতু হয়েছিল। সেটা তো আমিও দেখতেছি। তুই এক কাজ কর, এই ছেলের পেছনে লোক লাগিয়ে খোঁজ নে, কি করে না করে। আচ্ছা, তোরা রেস্ট নে, তোরা সুস্থ হলে সব কিছু দেখা যাবে। আবির তার বন্ধুদের সাথে আলোচনা করতে লাগলো। এমন সময় সেই রুমের ভিতর ডাক্তার আসলো। তারপর মাহিম নিজের রুমে প্রবেশ করলো। নিজের ড্রয়ার থেকে তোয়ালেটা বের করে ওয়াশরুমে প্রবেশ করলো। গোসল করে সে রুমের ভিতর প্রবেশ করলো। সামনে তাকিয়ে দেখলো যে বৃষ্টি তার বিছানার উপর বসে আছে এবং মাহিমের দিকে একদানে তাকিয়ে আছে। মাহিম বুঝতে পারলো যে তার গায়ে কোনো পোশাক নেই, নিচে শুধু একটি তোয়ালও পাছানো। তুই আমার রুমে কি করছিস? যা বেরো। আসলাম তোকে ডাকতে, তুই তো আর আমার সাথে কথা বলবি না, তাই আমি নিজে কথা বলতে চাই। তুই বের হ, আমি রেডি হয়ে আসছি, তারপর যা কথা বলার বলিস। একটা ছেলের রুমে আসতে তোর লজ্জা করে না? তোর রুমে আসতে আবার লজ্জা কিসের? আগের তো কত এসেছি। আগের বিষয় আর এখনকার বিষয় অনেক তফাৎ। তুই এখন যা, আমি রেডি হব। এভাবে থাক, তোকে দেখতে অনেক হট লাগছে। তুই আমার রুম থেকে বের হবি নাকি ঠাটি একটা চড় দিব? তোর রুম থেকে যেতে পারি, তার আগে আমাকে ভালোবাসি বলতে হবে। তোকে ভালোবাসি বলতে আমার বইই গেছে। বলবি না তো? না। বৃষ্টি এক পা করে মাহিমের দিকে এগিয়ে আসতে লাগলো। বৃষ্টি একদম মাহিমের কাছে এসে দাঁড়ালো এবং কোমরে হাত রাখলো। তুই আমাকে ভালোবাসি বলবি নাকি তোর নিচের এটা টান মেরে খুলে ফেলবো? বৃষ্টির চোখের দিকে তাকিয়ে বলল। মাহিম বুঝতে পারলো যে বৃষ্টির মত কি, তাই সাথে সাথে নিজের কোমরে হাত দিল। দেখ, আমার থেকে দূরে সর, নয়তো খুব খারাপ হয়ে যাবে। আমি দূরে সরবো কেন? আমি তো আরো কাছে এসেছি। তুই আমার কি খারাপ করবি? করতে পারিস। আচ্ছা তুই বেরো, আমি তোর সাথে বাইরে এসে কথা বলছি। আগে আমাকে ভালোবাসি বল, তারপর। পারবো না। মাহিম বৃষ্টিকে পারবো না বলে অন্যদিকে মুখ করলো। এটা শুনে বৃষ্টি রেগে গেল। বৃষ্টির মাহিমকে বলল, তুই যদি আমাকে না বলিস তাহলে আমি অন্য কিছু করে ফেলবো। মাহিম বুঝতে পারলো যে বৃষ্টি তার মুখে ভালোবাসি না বললে এই রুম থেকে বের হবে না, তাই মাহিম অন্যদিকে ঘুরে তাড়াতাড়ি ভালোবাসি বলে দিল। অন্যদিকে ঘুরে কেন? ভালোবাসি বলছিস, আমার চোখের দিকে তাকিয়ে বল যে তুই আমাকে ভালোবাসিস। দেখ, আমি এটা পারবো না, তুই প্লিজ আমার রুম থেকে যা। এখানে আমাকে আর তোকে এইভাবে সবাই দেখে ফেলুক আর নীলার মতো। মাহিমের পুরো কথা বলতে দেরি হয়নি, সাথে সাথে বৃষ্টি ছেড়ে দিল। আমি কখনো নীলার মতো তোর সাথে আচরণ করব না, কারণ আমি তোকে ভালোবাসি। আমি তোকে খুব তাড়াতাড়ি আপন করে নেব। কথাটি বলে বৃষ্টি রুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টির কথা শুনে মাহিম মুখ বেঞ্চি কাটলো।
তারপর সবাই রেডি হয়ে নিচে চলে আসলো। এমপির মেয়ের বিয়ে বলে কথা, তাই তো অনেক আসবেই। সবাই রেডি হয়ে এক এক করে গাড়িতে উঠে বসলো। মাহিম এসে দেখলো যে সব গাড়িতে লোক ভরে গেছে। সে কোন গাড়িতে উঠে বসবে ভেবে পেল না। এমন সময় বৃষ্টি জানালা দিয়ে মুখ বের করে মাহিমকে ডাকলো এবং তার গাড়িতে উঠতে বলল, কিন্তু মাহিম তার কথা পাত্তা দিল না। কিরে মাহিম, তুই উঠছিস না কেন? তোর জন্য গাড়ি ছাড়তে পারছি না। তোরা তো আমাকে না নিয়ে চলে যাওয়ার ধান্দা করেছিস, এই জন্য কোনো জায়গা রাখিস নে। কি করব বল, বৃষ্টি আমাদের ঘুষ দিয়েছে যেন তোর জন্য জায়গা না লাগে, তাই বলক হয়ে গেছে। এখন বৃষ্টি তোকে যেই গাড়িতে ডাকে সেখানেই তুই যা। নিয়মের কথা শেষ হতে না হতে মাহিমের মার ডাক এলো। মাহিম তার মায়ের কাছে গেল। এমন দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি এই গাড়িতে উঠে পড়। নিজের মায়ের কথা আর ফেলতে পারল না, সে গাড়িতেই উঠে পড়ল। মাহিম একদম বৃষ্টির পাশে বসেছে। এক এক করে গাড়ি চলতে শুরু করলো। গাড়ি চলার সময় মাঝে মাঝে একটু ধাক্কা লাগতেছিল আর প্রত্যেকবার বৃষ্টি মাহিমের গায়ের উপর এসে পড়তেছিল। মাহিম প্রচণ্ড বিরক্ত হতেছিল, তবুও কিছু বলতে পারল না। মাহিম সামনে মিররের তাকিয়ে দেখলো যে মিলি একদিনে তার দিকে তাকিয়ে আছে। এটা দেখে মাহিম যেই না পিছনে তাকাবার সাথে সাথে মিলি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। দেখ বৃষ্টি, এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সবার সামনে এমন ঢলাঢলি করিস না। তুই বলতে চাইছিস আমি ঢলাঢলি করি? ঠিক আছে, তুই দেখতে থাক আমার ঢলাঢলি। দুইজন বিড়বিড় করে কথা বলতে লাগলো আর এদের নকশা মিলি দেখতে লাগলো। 1 ঘন্টা পর তারা সবাই মায়ের শ্বশুরবাড়ি চলে আসলো। এক এক করে সবাই গাড়ি থেকে নামলো। বাড়ির লোক সবাইকে আপন করে ভিতরে প্রবেশ করালো। বৃষ্টিও তার সাথে কাজিনগুলো ভিতরে চলে গেল মায়ের কাছে। মাহিম বাড়ির সামনে একটি পুকুরের কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় তার 3 হারামি বন্ধু এসে উপস্থিত হলো। কিরে, এখানে দাঁড়িয়ে কি করছিস? তোরা যে কত সুন্দর সুন্দর রমণী ঘুরে বেড়াচ্ছে আর তুই একলা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছিস। তোদের দেখার প্রয়োজন হলে তোরা গিয়ে দেখ, আমার কোনো প্রয়োজন নেই। কেন রে, বৃষ্টির সাথে কি তোর সেটিং হয়ে গেছে? আজে বাজে কথা বলা বাদ দে, কি বলতে এসেছিস সেটা বল। আঙ্কেল তোকে ডাকছে ভিতরে খাওয়ার জন্য। সরি। ঠিক আছে চল। তারা 4 জন প্যান্ডেলে প্রবেশ করে দেখলো যে সবগুলো জায়গা ব্লক হয়ে গেছে। মাহিমের 3 বন্ধুকে ফেলে রেখে একটি জায়গায় বসে পড়লো আর মাহিম পড়লো বিপাকে। কোথায় বসবে বুঝতে পারলো না। এমন সময় তার নজরগুলো একটি টেবিলের দিকে, যেখানে বৃষ্টি একটি ছেলের সাথে বসে হেসে হেসে কথা বলছে। দেখে মনে হচ্ছে আজ আসার সাথে সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে। এমন সময় মিলি তাকে ডাক দিল। মিলির ডাক শুনে মাহিম সেদিকে তাকালো। মিলির কাছে মাহিম এগিয়ে গেল এবং তার পাশে সিটে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি থেকে একটু দূরে চলে আসলো, কারণ বৃষ্টির রং তার ভালো লাগছে না। ওই ছেলের সাথে কথা বলে সেটা মাহিমের সহ্যই হচ্ছে না। মাহিম হাঁটতে হাঁটতে একটু বেশি দূরে চলে গিয়েছিল, তাই আবার ঘুরে আসলো। হঠাৎ দরজার কাছে এসে একটি মেয়ের সাথে তার ধাক্কা লাগলো। মেয়েটি পড়ে যেতে নিলে কোমর চেপে ধরলো। মেয়েটি মাহিমের দিকে তাকিয়ে আছে। মাহিম সে অপরিচিত মেয়েটিকে দাঁড় করিয়ে দিল। হঠাৎ তার নজর পড়ল বৃষ্টির দিকে। তখনও সেই ছেলেটির সাথে কথা বলতেছিল। মাহিম বদলা নেওয়ার জন্য মেয়েটির সঙ্গে হেসে হেসে কথা বলার চেষ্টা করতে লাগলো। আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? না না, আমার কোথাও লাগেনি। আই এম সরি, আসলে আমি দেখতে পারিনি। এমন হ্যান্ডসাম ছেলে দেখলে তো যে কোনো মেয়ে বেশি ধাক্কা দিবে। তাই নাকি? আপনি হ্যান্ডসাম? মেয়েটি হেসে কথা বলে। তার সাথে কথা বলে জানতে পারলো মেয়েটি মার হাজবেন্ডের চাচাতো বোন হয়। নাম তার রনি। চলেন একটু ওই দিক থেকে ঘুরে আসা যাক। চলুন। তারা দুজনে কথা বলতে বলতে একটু দূরে চলে আসলো। আমার মনে হচ্ছে অনেক দূরে চলে এসেছে, এখন ফিরে যাওয়া যায়। মাহিমের কথা শুনে সবাই সায় দিল। দুজন ফিরে আসলো। হঠাৎ বৃষ্টি এসে ওনের থাপ্পড় বসিয়ে দিল। তার পাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। যখন কেউ নেই দেখলো তখন হাঁপ ছেড়ে বাঁচলো। জ্বর মারতে দেরি, বৃষ্টি সেখান থেকে পালাতে দেরি নেই, কিন্তু যাওয়ার আগে মাহিমকে ট্রিট দিতে ভুলেনি। মাহিম অনিকে অনেকভাবে বোঝালোর বৃষ্টির জন্য মাপ চাইলো। অনেকভাবে বোঝানোর পর অনি মানল। দেখতে দেখে বিকাল 5টা বেজে গেল। সবাই এখন বাড়ির দিকে রওনা দিল। মাহিমের থেকে যাওয়ার আগে অনি নাম্বার নিয়ে নিল।
মাহিমের বৃষ্টি এক গাড়িতে বসলেও এখন কারো মুখে কোনো কথা নেই, কেউ কারো দিকে তাকাচ্ছে না। তারপর রাতে গতদিনের ন্যায় মাহিম ছাদের উপর দাঁড়িয়েছে, সবাই একসাথে বসে আড্ডা দিতেছিল। বাকিরা নিচে চলে গেলেও ছাদের উপর দাঁড়িয়ে আছে। মাহিম ছাদের উপর দাঁড়িয়েছে, এটা অপরূপার ছাদ থেকে বৃষ্টি দেখতে পেল। তাই বৃষ্টি নিজের ছাদের উপর থেকে নেমে মাহিমের ছাদের উপর চলে আসলো। দুজনে ছাদের উপর চলাচলের জন্য একটি সিঁড়ি ব্যবস্থা আছে, এজন্য বৃষ্টি আসতে বেশি সমস্যা হয়নি। সবাই চলে গেছে, আর তুই এখানে কি করছিস? এই তো দাঁড়িয়ে রাতের আকাশটা দেখছি, কিন্তু তুই হুটহাট করে চলে আসিস কেন? আমি ড্যামনে আসি, তোর কোনো সমস্যা? কিন্তু তার আগে বল, মায়া শ্বশুর বাড়িতে গিয়ে ওই মেয়েটার সাথে এত হেসে কথা বলতেছিলি কেন? তাছাড়া দুজন কোথায় ঘুরতে গিয়েছিলিস? আমি কোথায় যাব কি যাব না সেটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়, এখানে তোর নাক গলাতে হবে না। আমি 100 বার নাক গলাবো, তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার অনেক সমস্যা, কারণ আমি চাই না আমার জীবনে কেউ ইন্টারফেয়ার করুক। আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তাই বলে আমার সাথে এমন কেন করছিস? 8 বছর আগেকার ঘটনা তুই এখন মনে রেখেছিস। আর আমি না হয় একটু ভুল করেছি, কিন্তু আমি এখনও তোর জন্য অপেক্ষা করি, কারণ আমি তোকে ভালোবাসি আর আমি তোকেই বিয়ে করতে চাই। এই জন্য কত ভালো ভালো পাত্র আমার বাবা নিয়ে আসলো, আমি তাদের ফিরিয়ে দিয়েছি, কিন্তু তুই তো বুঝতেই চাইছিস না। বৃষ্টি কান্না করতে করতে বলল। বৃষ্টির কান্না দেখে মাহিমের প্রচণ্ড খারাপ লাগলো, তবুও সে কিছু বলল না, কারণ মাহিম আর ভালোবাসা বিশ্বাস করে না। তারা দুজন কথা বলতেছিল, এমন সময় নীলা তার মেয়েকে কোলে করে নিয়ে ছাদে প্রবেশ করলো। কিরে বৃষ্টি, তোরা এত রাতে এখানে কেন? আর তুই কান্না করছিস কেন? কান্না করছি কেন তুই সেটা ভালো করেই জানিস। তোর জন্য আজ আমার সাথে ভালো করে কথা বলে না আর আমাকে ভালোবাসে না। ও আচ্ছা, আমি যখন তোদের মাঝে ঝামেলা তৈরি করেছি তাহলে আমিই ঠিক করে দেব। বৃষ্টি, তুই আমার মেয়েটাকে নিয়ে একটু ছাদের ওপাশে যা, আমি মাহিমের সাথে কথা বলছি। তুই আর কি কথা বলবি? তুই হয়তো আবার বেশি ঝামেলা পাকিয়ে দিবি, সেটা আমি চাই না। তুই আমার উপর বিশ্বাস করতে পারিস, যা না মেয়েটাকে নিয়ে ওইদিকে। নীলার রিকোয়েস্ট শুনে বৃষ্টি নীলাকে কোলে করে নিয়ে অন্যদিকে চলে গেল। নীলা এসে মাহিমের পাশে দাঁড়ালো। ভাই, কিভাবে যে তোর কাছে মাফ চাইবো সেই মুখের ভাষা আমার নেই। এই জন্য তুই আসার পরও আমি হাজার চেষ্টা করেই তোর সাথে কথা বলতে পারিনি, কারণ আমার তো সেই মুখ নেই। কিন্তু তবুও তো বলতেই হবে, কারণ তুই যদি আমায় মাফ না করিস তাহলে আমি যে মরেও শান্তি পাবো না। তাছাড়া তোর সাথে যে অন্যায় করেছি, প্রতিটা রাতে সেই অন্যায় আমায় কুড়ে কুড়ে খাচ্ছে। আমি মানছি আমি অনেক জনের সাথে প্রেমের নাটক করেছি, কিন্তু সত্যিই তোকে ভালোবাসতাম। তুই যখন আমাকে পাত্তা দিস নাই তখন আমার প্রচণ্ড রাগ হয়েছিল। আমি ভেবেছিলাম ওই কাজটা করার পর হয়তো আমাকে আর তোকে বিয়ে দিয়ে দেবে, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার ওই কাজটা জন্য তোকে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তুই যখন ফিরে এসেছিস আমি খুব খুশি হয়েছি। আর আমার অপরাধের শাস্তি তুই কেন বৃষ্টিকে দিচ্ছিস? ওই ঘটনার পর বৃষ্টি সব সময় নিজেকে একা রাখতো। আমি যখন অনুতপ্ত হয়ে বাড়ির সবাইকে এই ঘটনা বলে দিই তখন বৃষ্টি সত্যিটা জানতে পারে এবং তখন থেকে বৃষ্টির কথা বলা বন্ধ করে দেয় সবার সাথে। বৃষ্টির এমন অবস্থা দেখে সবাই অনেক চিন্তায় পড়ে যায়। বৃষ্টির বাবা রাজা আঙ্কেল বৃষ্টিকে বিয়ে দেওয়ার জন্য অনেক পাত্র নিয়ে এসেছিল, কিন্তু তার এক কথা, সে এখন বিয়ে করবে না। দয়া করে তুই মেয়েটাকে আর কষ্ট দিস না, যা শাস্তি দেওয়ার আমাকে দিস। এত কিছু বলার পরও যখন মাহিমের মন গলল না, নীলা বুঝে গেল মাহিমের মন গলবে না। তুই হয়তো আমাকে এখনো মাফ করতে পারিসনি, ঠিক আছে, আমি তোর পা ধরছি, তবুও আমাকে মাফ করে দে। আমি আর এই পাপের বোঝা বয়ে বেড়াতে পারছি না। যখনই পা ধরতে যাবে তখনই মাহিম তাকে আটকিয়ে দিল এবং তাকে বলল, তোর উপর আমার কোনো রাগ অভিমান নেই, তুই গিয়ে বিয়ে করে সুখে শান্তিতে আছিস, সেটাই অনেক। তাহলে আমার শাস্তি বৃষ্টিকে কেন দিচ্ছিস? সে তো তোকে অনেক ভালোবাসে। তাকে অনেক ভালোবাসি, কিন্তু ভালোবাসার মানুষ বিশ্বাস না করলে কেমন কষ্ট সেটা আমি তাকে বোঝাতে চেয়েছি। তোকে আর বোঝাতে হবে না।
আজকে ওকে মেনে নিস। যদি এটা না করিস তাহলে বুঝবো যে তুই এখনো আমাকে ক্ষমা করিসনি। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। কি রে নীলা, তোর কি হয়েছে? তোর মেয়ে তো ঘুমিয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, নিচে আয়। বৃষ্টি নীলার কাছে দিয়ে দিল। নীলা নীরাকে নিয়ে চলে গেল এবং সবার আগে মাহিমকে ইশারা দিল যেন সব কিছু ঠিক করে নেয়। তুই যদি আমাকে ক্ষমা করে দিয়ে আর ভালোবাসা না দিস তাহলে আমি এখান থেকে লাফ দিয়ে সুসাইড করব। আর একবার যদি নিজেকে শেষ করার কথা বলিস তাহলে আমি তোকে থাপড়ে গাল দুটো আরও লাল করে দিব। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কিভাবে বাঁচব? আমি যখন ঢাকাতে ছিলাম তখন তোর কথা ভেবে সারাদিন গেছে। আমি তো ভেবেছিলাম তোর বিয়ে হয়ে গেছে, কিন্তু যখন এখানে এসে দেখলাম তুই এখনো বিয়ে করিসনি, তখন আমি কতটা খুশি হয়েছিলাম তোকে বলে বোঝাতে পারবো না। তাহলে এতদিন আমার সাথে এমন দুর্ব্যবহার করলি কেন? আমি তোকে বোঝাতে চেয়েছিলাম যে ভালোবাসার মানুষ কষ্ট দিলে কেমন লাগে। তাহলে এখন আমাকে মেনে নে, জড়িয়ে ধর আমাকে। বৃষ্টির কথা শুনে মাহিম মুচকি হাসলো এবং তাকে জড়িয়ে ধরল। দরজার পার থেকে নীলা এসব দেখে মুচকি হেসে নিজের রুমে চলে গেল। তারপর অন্ধকার রুমের চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে আছে এক ব্যক্তি, যার সামনে দাঁড়িয়েছে তিনজন ব্যক্তি মাথা নিচু করে। দেখে মনে হচ্ছে তারা কোনো অপরাধ করেছে, অপরাধের শাস্তি দেওয়ার জন্য সামনের ব্যক্তিটি বসে আছে। এভাবে মাথা নিচু করে আসিস কেন? তোরা তিনজন থাকতে কিভাবে একজন ব্যক্তি এসে আমার কাছে ব্যাঘাত ঘটায়? আজ পর্যন্ত কেউ আমার কাছে ব্যাঘাত ঘটাতে পারেনি, কিন্তু কে না কে এসে আমার কাছে ব্যাঘাত ঘটিয়েছে। বস, আমার যেই লোকটি আপনার টাকা নিয়ে আসছিল তার থেকে খবর পেয়েছি যে এই কাজটি করেছে রকস্টার দ্য শ্যাডো কিং। আন্ডারওয়ার্ল্ডের কিং হয়ে সে যেন এত প্রত্যন্ত এলাকায় আসবে, যার জন্যই আমি আমার ধান্দা শহরে না করে ওই গ্রামে বসে করছি। আমার মনে হচ্ছে যে কোনো এক পুলিশ অফিসার বা পরিচিত কেউ এমন কাজ করেছে। তাছাড়া আমার কাজের খবর তো এমকের কাছে যাওয়ার কথা না। বস, তোদের কথা শোনার টাইম নেই। আমার যত তাদের সম্ভব সেই লোকটিকে খুঁজে বের কর যে আমার কাছে ব্যাঘাত ঘটিয়েছে। কোন কাজে গাফলতি যেন না হয়, সেই জন্য তোকে তিনজনকে দলের লিডার বানিয়ে দিয়েছি। তবু তোরা মূর্খের মতন কাজ করছিস। আমার সামনে থেকে দূর হয়ে যা, তোদের মুখ আর দেখতে ইচ্ছে করছে না, অপদার্থের দল। রোলেক্সের আসল বস তার তিন চামচাদের উপর প্রচণ্ড রেগে রুম থেকে বের করে দিল। সে যেই হোক না কেন, আমি তাকে খুঁজে বের করে নির্মমভাবে খুন করব। মাহিম নিজের রুমে ঘুমিয়ে আছে। এমন সময় তার রুমে বৃষ্টি প্রবেশ করলো। বৃষ্টি এসে দেখে যে মাহিম খুব আরামে ঘুমিয়ে আছে। বৃষ্টির মাথায় একটা দুষ্টি বুদ্ধি আসলো। সে মাহিমের বিছানার উপরে উঠে মাহিমের পিঠের উপর শাটপাট হয় সে বসলো এবং নিজের ওড়না দিয়ে মাহিমের কানে বিড়বিড় দিতে লাগলো। এতে মাহিম বিরক্ত, তবে নিজের কানে হাত দিল। এটা দেখে বৃষ্টি মিটমিট করে হাসতে লাগলো। বৃষ্টি যখন মাহিম প্রচণ্ড বিরক্ত করতেছিল, এক সময় মাহিমের ঘুম ভেঙে গেল। যে উঠতে গেলে মাহিমের পিঠ থেকে বৃষ্টি পড়ে গেল। আউচ! বৃষ্টির শব্দ শুনে মাহিমের চোখ খুলে তাকিয়ে দেখলো যে মাহিমের পাশে বৃষ্টি পড়ে আছে। তুমি এখানে কি করছো? তার মানে তুমি আমাকে ডিস্টার্ব করতেছিলে? হ্যাঁ, নতুন বোনের জামাই এসেছে, কোথায় তার সাথে বসে আড্ডা দিবে না, নিচে পড়ে পড়ে ঘুমাচ্ছে। তোমার আড্ডা দেওয়ার দরকার হলে তুমি দিয়ে দাও, আমার দরকার নেই। হুর, আড্ডা দিতে ভালো লাগছিল না বলেই তো তোমার কাছে চলে আসলাম। হ্যাঁ, আর এসে তো আমার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছেন। আমি করব না তো ওই মিলি করবে নাকি? এর মাঝে আবার ওই পিচ্চিকে রাখছো কেন? কেন ডাকছি সেটা তুমি ভালো করেই জানো। বেশি বকবক না করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা তুমি যাও, আমি আসছি। বৃষ্টি মাহিমের রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলো। নিচে সবাই বসে আড্ডা দিয়েছে, শুধু বাড়ির বড়রা ছাড়া। কিরে, মাহিম কি আসছে? হ্যাঁ আসছে, লাট সাহেব তো ঘুমোতে ছিল, তাকে তুলে দিয়ে আসলাম। ভালো কাজ করছিস। আচ্ছা ম্যাম, তোমার যে আরও একটা ভাই ছিল আমাকে তো আগে বললেনি। আসলে তোমাকে বলা হয়নি, এটা মিষ্টি ছিল। আসলে ভাইয়া অনেক দিন বাহিরে ছিল তো তাই। ও আচ্ছা। তো তোমরা সবাই পিকনিকে যাওয়ার কথা কি ভাববে? আমি তো মাহিমকে ডেকে নিয়ে আসলাম সেই জন্য। ছোট ভাই আগে কি বলে দেখুক, তারপর না হয় ভেবে দেখবো। বড় ভাইয়া,
তুই যাবি তো? আমার হয়তো যাওয়া হবে না, কারণ আমাকে আব্বুর সাথে একটু বাইরে যেতে হবে, বুঝিস তো। আব্বুর সাথে না থাকলে শত্রুরা আক্রমণ করতে পারে। ভাইয়া, আজ সবাই মস্তি করব। আর তুমি কি না আজকে অফিসে যাবে? চলো না আজকে পিকনিক করে আসি। আমিও তো যেতে চাই, দেখ বাবা রাজি হবে কিনা। চিন্তা করবেন না ভাইয়া, আমি না হয় আমার শ্বশুরমশাইকে রাজি করাবো। সবাই কথা বলতেছিল, এমন সময় মালিকা বেগম এসে সবাইকে নাস্তার টেবিলে বসতে বলল। তার কথা শুনে এক এক করে সবাই খাবার টেবিলে বসলো। এমন সময় সেখানে মাহিম একটি চেয়ার টেনে বসে বলল। বৃষ্টির দিকে তাকিয়ে দেখলো যে তার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। আর চোখ গরম করে তাকিয়ে থাকার কারণটা মাহিম পাশে তাকিয়ে বুঝতে পারলো, কারণ বৃষ্টির পাশে চেয়ার একদম ফাঁকা রয়েছে। হয়তো বৃষ্টি মাহিমের জন্যই জায়গাটি ফাঁকা রেখেছিল। ও ভাইয়া, আজকে আমরা সবাই মিলে পিকনিক করতে যেতে চাচ্ছি, তুই কি বলিস? ওরা যখন যেতে চায় তাহলে যাবে, এতে আমাকে বলার কি আছে? আমরা সবাই যাব, আর আমাদের সাথে তুইও যাবি। আমি যেতে পারবো না, তোরা গিয়ে ঘুরে আস। তুই আমাদের সাথে যাবি মানে যাবি, বুঝতে পারছিস? বৃষ্টির কথা শুনে মাহিম তার দিকে তাকালো, দেখলো যে সে চোখ গরম করে তাকিয়ে আছে। মায়া বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি হাসলো। আচ্ছা ঠিক আছে, যাব তো। কোথায় যাবি তোরা? খাবার খাওয়ার সময় এত কথা নয় মাহিম, খাওয়া দাওয়া শেষ করে সবাই মতামত জানাস। কোথায় ঘুরতে যাবি? এখন চুপচাপ খা। নিজের মায়ের কথা শুনে মাহিম আর কোনো কথা বাড়ালো না, চুপচাপ খাতায় রাখলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই আড্ডা দিতে বসলো। কোথায় যাবে সবাই এক এক মতামত দিতে লাগলো, এক একজনের এক এক কথা। কে বলছে এখানে যাবে, কেউ বলছে সেখানে যাবে, কিন্তু কেউ ঠিক মতন করে বলতে পারছে না। তাই সাগর সবাইকে চুপ করে দিয়ে বলল যে ইউটিউব ভিলেজ পার্কে যাবে। নতুন জামাই যখন ইউটিউব ভিলেজে ঘুরতে যেতে চেয়েছে, মালিকা বেগম এসে তার উপর ভোট দিল। তারপর সবার নির্ধারণ হয়ে গেল যে ইউটিউব ভিলেজ তারা ঘুরতে যাবে। সালাম সাহেব নিজের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসলো এবং মালিকা বেগমকে নাস্তা দিতে বলল। নাস্তা দিলে তিনি নাস্তা খেতে খেতে সবার দিকে নজর দিয়ে বলল, কোথায় যাওয়ার প্ল্যান করছিস তোরা সবাই? আব্বু, আমরা সবাই মিলে ইউটিউব ভিলেজ পার্কে পিকনিক করতে যাব। তুমি কি আমাদের সাথে যাবে? না রে মায়া, আমার যাওয়া হবে না। আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে, আমাকে সেখানে যেতে হবে। তাহলে জাহিদ ভাইয়াকে আমাদের সাথে নিয়ে যাই প্লিজ আব্বু, একদিনই তো ঘুরে চলে আসবো। সালাম সাহেব কিছু সময় ভাবার পর জাহিদকে পিকনিকে যাবার জন্য অনুমতি দিল। এতে সবাই খুশি হয়ে গেল। দেখতে দেখতে বিকেল হয়ে গেল, সবাই রেডি হয়ে পিকনিকে যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। জাহিদ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নিল। সেখানে গিয়ে রান্না করে রাতে খাওয়া দাওয়া করা হবে। নির্ধারিত সময় তারা দুটি গাড়ি নিয়ে বের হলো। একটি গাড়িতে বাড়ির বড়রা এবং একটি গাড়িতে বাড়ির ছোটরা। মাহিম এমন জায়গায় বসেছে যে সে মুক্তি পাচ্ছে না, কারণ এক পাশে মিলি, অন্য পাশে বৃষ্টি বসে আছে। নিজের ভাইয়ের এমন অবস্থা দেখে মায়ে মুচকি হাসলো। জাহিদ আয়নায় তাকিয়ে দেখলো যে মাহিম আর বৃষ্টি একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসছে। মাঝে মাঝে খেয়াল করলো যে বৃষ্টি মাহিমের দিকে এক নজর তাকিয়ে থাকছে। 2 ঘন্টা জার্নি করার পর তারা ইউটিউব ভিলেজে চলে আসলো। জাহিদ আগে থেকে বাবুজিকে বলে রেখেছিল এবং সব কিছু আগে থেকে ঠিক করা ছিল। তারা আসার সাথে সাথে কাজের লোক কাজে লেগে পড়লো রান্না বান্নায়। বড়রা বসে নিজেদের জায়গায় গল্প করতেছিল এবং অন্যদিকে ছোটরা বসে নিজেদের মাঝে বিভিন্ন ধরনের গেম খেলতেছিল। তারা বড়দের বলতেছিল যে তাদের সাথে গেম খেলতে, কিন্তু তারা খেলতে ইচ্ছুক নয়। ছেলে এবং মেয়েরা ভাগ করে অক্ষর দিয়ে গান ধরা খেলতেছে। ছেলেদের থেকে মেয়েরাই বেশি পয়েন্ট পাচ্ছে। জাহিদ বারবার বৃষ্টির দিকে তাকাচ্ছে, কারণ বৃষ্টি হাসছে আর সেই হাসি দেখার জন্য জাহিদ বারবার তার দিকে তাকিয়ে যাচ্ছে। জাহিদ একটা জিনিস খেয়াল করলো যে বৃষ্টি কারোর দিকে না তাকিয়ে শুধু মাহিমের দিকে তাকিয়ে আছে। এটা দেখে জাহিদের কী যেন হলো, সেটা খেলা বাদ দিয়ে সেখান থেকে উঠে চলে গেল, কাউকে কোনো উত্তর না দিয়েই। একটা গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে সালাম চৌধুরী বাসায় ফিরতেছিল। আজ বাসায় ফিরতে একটু বেশি লেট হয়ে গেছে, কারণ মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। সালাম চৌধুরী যেই গাড়িতে যাচ্ছে তার আগে অফিসে একটা করে গাড়ি আছে তাকে প্রোটেক্টর করার জন্য। হঠাৎ পিছনের গাড়িটা বোমবেস্ট উড়ে গেল, সাথে সাথে সালাম চৌধুরীর গাড়ি ব্রেক করলো। সালাম চৌধুরী পিছনে তাকিয়ে দেখলো যে তার পিছনে গাড়িটা পুড়ে গেছে। সালাম চৌধুরী নিজের ড্রাইভারকে গাড়ি না থেমে জোরে টেনে বাড়ির দিকে রওনা দিতে বলল, কারণ সে বুঝে গেছে যে তার শত্রুরা তার পিছনে লেগে গেছে। গাড়িটি এত জোরে চলতেছিল যে কোনো গাড়ি তাকে ধরাছোঁয়ার বাইরে ছিল না, কিন্তু হঠাৎ একটি বড় ড্রাম গাড়ি এসে সালাম চৌধুরী গাড়ির সাথে ধাক্কা মারল। সাথে সাথে গাড়ি 3-4 ঘোড়া
খেয়ে দূরে গিয়ে পড়ল। সাথে সাথে গাড়ির 3-4টি পোল্ট্রি খেয়ে দূরে গিয়ে পড়ল। রাতে পিকনিকে রান্না করার খাবার সবাইকে খাওয়া দাওয়া করলো। আড্ডা দিতে দিতে সবাই খাওয়া দাওয়া করতেছিল। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সব কিছু প্যাক করতে এসেছিল। এমন সময় জাহিদের ফোনে একটি কল আসলো। ফোনে যেটা শুনে তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতন হলো। কাউকে কোনো কথা না বলে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে চলে আসলো। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন বাড়িতে যাওয়ার জন্য রেডি হতেছিল, এমন সময় জাহিদের কাছে একটি কল আসে। আর কলটি রিসিভ করে তাই এমন একটি কথা শুনলে যেটা শোনার সাথে সাথে কাউকে কিছু না বলে একটি আলাদা গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। কেউ বুঝতে পারে না যে কি হয়েছে, সবাই তো অবাক হয়ে গেল। মা ভাইয়া হয়তো কোনো জরুরি কাজ পড়ে গেছে, এই জন্য চলে গেল। তাই বলে আমাদের না জানিয়ে চলে যাবে এইভাবে? তুমি তো জানোই ভাইয়া কতটা বিজি। থাক, ভাইয়ের পক্ষে আর কথা বলতে হবে না। অনেক মজা হলো, তাই না? মজা তো হবেই। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসো। আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল হয়েছে। জাহিদ খুব দ্রুত গাড়ি চালিয়ে সিটি হসপিটালে চলে আসলো। গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি হসপিটালের ভিতরে প্রবেশ করলো। হসপিটালের রিসেপশন থেকে একটু আগের অ্যাক্সিডেন্ট হওয়ার পর খোঁজ নিয়ে সেই দিকে রওনা দিল। কিছু সময় পর আইসিইউর সামনে চলে আসলো। সেখানে এসে দেখলো যে তার বাবার বডিগার্ড দাঁড়িয়েছে। জাহিদ গিয়ে একজন বডিগার্ডের কলার চেপে ধরলো, চিৎকার দিয়ে তাকে জিজ্ঞেস করলো যে এসব কিভাবে হলো। কিন্তু বডিগার্ড কোনো উত্তর দিতে পারলো না, কারণ তার কাছে প্রশ্নের কোনো উত্তর নেই। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? তোরা কোথায় ছিলি? ঘোড়ার ঘাস কাটতেছিলি নাকি? তখন আমার বাবার অ্যাক্সিডেন্ট হয়। আমরা আসতেছিলাম, হঠাৎ করে ব্রিজের উপরে এমন ঘটনা ঘটে। এর পিছনে আরও একটি গাড়ি ছিল, এই গাড়িটি উড়িয়ে দেয়। আমরা কিছু বুঝে ওঠার আগে আর একটি ড্রাম গাড়ি এসে স্যারের গাড়িতে ধাক্কা মারে এবং আমরা কিছুক্ষণ ওঠার আগে ট্রাকটি পালিয়ে যায়। আমার দ্রুত স্যারকে হসপিটালে নিয়ে আসি। একদিন তোদের সাথে যাইনি তাই তোরা এই অবস্থা করে ফেলেছিস। একদিনের জন্য তোদের উপর আমার বাবাকে ছেড়ে দিয়েছি আর তোরা খেয়াল রাখতে পারিসনি। সব কয়টা অপদার্থের দল। আমার বাবা সুস্থ হয়ে গেলে সব কয়টাকে চাকরি থেকে ছাঁটাই করে দেবো। জাহিদকে দেখে সবার মাথা নিচু করে রইল। জাহিদ মাথায় হাত দিয়ে নিচে উপর বসে পড়ল। এমন সময় কেবিন থেকে ডক্টর বের হয়ে আসলো। ডাক্তারকে দেখে সাথে সাথে উঠে দাঁড়ালো। ডাক্তার, আমার বাবা এখন কেমন আছে? তিনি সুস্থ আছেন তো? আপনার বাবা এখন সুস্থ আছেন, কিন্তু তার অবস্থা খুব একটা ভালো নয়। 48 ঘন্টা পার না হলে কিছুই বোঝা যাচ্ছে না কখন কি যে হয়। ও তার ডান পা ভেঙে গেছে এবং বাম হাত ভেঙে গেছে। তাকে অনেকদিন রেস্ট নিতে হবে। ডাক্তার চলে গেল। জাহিদ বেঞ্চের উপর বসে পড়ল। বাড়ি থেকে ফোন দিলে সে কি বলবে এটার উত্তর খুঁজে পেল না। এইসব ভাবতেছিল, এমন সময় তার বাড়ি থেকে ফোন আসলো। যেখানে ভাগের বয়স সেখানে সন্ধ্যা হয়, এমন একটা প্রবাদ আছে। জাহিদের ক্ষেত্রেও তাই ঘটে গেল। জাহিদ হাত পা কাঁপাকাঁপি করে ফোনটি ধরল। হ্যালো মায়া, বলো। কোথায় আছিস ভাইয়া তুই? আমরা সবাই বাসায় চলে এসেছি, কিন্তু বাবা এখনো বাসায় আসেনি। দেখ তো বাবা কোথায় আছে, তিনি ফোনও ধরছে না। ঠিক আছে, মা কোথায় রে? এই তো মা নিজের রুমে গেল। আম্মু যদি আব্বুর কথা জিজ্ঞেস করে তাহলে বলবে যে একটু কাজে বাইরে গেছে। এটা কেন বলবো? বল তো কি হয়েছে, সত্যি করে বল। হঠাৎ করে কাউকে না জানিয়ে তুই পিকনিক থেকে চলে গেলি। এমন কিছু হয়নি, তোকে পরে ফোন করছি। এটা বলে জাহিদ তাড়াতাড়ি করে ফোন কেটে দিল, কারণ বেশি কথা বললে অনেক কিছু জিজ্ঞেস করতে পারে। এই জন্য নিলয় নামের এক ছেলে মদের গ্লাস নিয়ে বসে আছে, ড্রিঙ্কস পান করছে। এমন সময় তার সামনে তার একটি লোক আসলো। লোকটাকে মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছে সে খুবই খুশি। বস, আপনার জন্য একটা খুশির খবর আছে। কি খবর, তাড়াতাড়ি বল। বস, আপনার পথের কাটা সালাম চৌধুরী এখন হসপিটালে বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একেবারে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলতে পারিসনি? এখনো বেঁচে থাকে কিভাবে গাড়ি চাপা দিয়েছিস যে এখনো বেঁচে আছে? নিলয় নামের ছেলেটি প্রচন্ড রেগে বলল। নিলয়ের কথা শুনে তার সামনে থাকা লোকটি প্রচন্ড ভয় পেয়ে গেল। আসলে বস, আমরা তার উপর গাড়ি তুলে দেওয়ার সময় পাইনি। তার আগে সেখানে তার বডিগার্ড চলে আসে। বডিগার্ড চলে এসেছে মানে? তোরা কি তাদের গাড়ির বোম দিয়ে উড়িয়ে দিসনি? একটা গাড়ির নিচে বোম রেখেছিলাম, আর একটা গাড়ির নিচে বোম দেওয়ার আগে সবাই চলে এসেছে, সেই জন্য পারিনি। নিলয় ড্রিঙ্কস করা রেখে উঠে সেই লোকটির কাছে গেল। তারপর ঠাস করে একটি চর মেরে দিল। লোকটি চর খেয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। অপদার্থের দল, তোমাদের প্রতি মাসে মাসে এত টাকা দিয়ে কি অকাজ করার জন্য? একটা কাজ যদি ভালো মতো করতে পারিস
সরি বস, ভুলে গেছি। সরি তোর পকেটে রাখ, যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালের বেডে যেন সালাম চৌধুরীর মৃত্যু হয়। ঠিক আছে বস, হয়ে যাবে। এখন তুই যেতে পারিস, তোর কোনো কাজ নেই। নিলয়ের লোকে চলে গেলে নিলয় আবার ড্রিঙ্কস করতে লাগলো। কবে থেকে সালাম চৌধুরীকে মারার চেষ্টা করছে, কিন্তু প্রত্যেকবার ব্যর্থ হয়েছে। তার কাছে খবর এসেছিল যে তার বড় ছেলে জাহিদ তার কাছে নেই, এই সুযোগে তাকে মারা যায় কিনা এটা ভেবে আজকে আক্রমণ করেছিল, কিন্তু তেমন একটা সফল হতে পারেনি। জাহিদ নিজের বাবার এমন অবস্থার কথা বাড়িতে না জানাতে চাইলেও কে যেন তাদের বাড়িতে তার বাবার কথা জানিয়ে দিয়েছে। এই জন্য খুবই সকালে সবাই এসে হাজির হয়েছে। হসপিটালে ভরে গেল চৌধুরী বাড়ির মানুষে। মালিকা বেগম এসে থাপ্পড় বসিয়ে দিল আর জাহিদকে রাগ করতে লাগলো। এতটা বড় হয়ে গেছিস যে নিজের বাবা হসপিটালে ভর্তি আছে আর সেটা আমাদের জানানোর প্রয়োজন মনে করিস না? আসলে মা, আমি তোমাদের টেনশন দিতে চাইনি, এই জন্য তোমাদের বলিনি। কাজটা তুই একদম ঠিক করিসনি। জাহিদ, এখন তোমার বাবা কেমন আছে? এখন অনেক ভালো আছে বড় আব্বু। তারা সবাই কথা বলতেছিল আর মাহিম আইসিইউর সামনে গিয়ে কাচের ভিতর দিয়ে নিজের বাবাকে দেখতে লাগলো। মুখে মাস্ক দেওয়া, শরীরে বিভিন্ন জায়গায় ব্যান্ডেজ করা। মাহিম বুঝতে পারলো যে খুব খারাপভাবে তাকে অ্যাটাক করা হয়েছে। নিজের বাবার এমন অবস্থা দেখে সামলাতে পারলো না, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। এমন সময় তার কাঁধে এই বৃষ্টির হাত রাখলো। মাহিম, তুমি নিজেকে সামলাও। তুমিও যদি চোখে পানি ফেলো তাহলে তোমার বোনের কি হবে, তোমার মার কি হবে? মাহিম সামনে তাকিয়ে দেখলো যে তার পরিবারের সবাই কান্না করছে। সে নিজের চোখে পানি মুছে নিল। ডাক্তার চেক আপ করতে আসলো। ডাক্তার আসার সাথে সাথে সাগর ডাক্তারের কাছে এগিয়ে গেল। ডাক্তার, ওনার কন্ডিশন কেমন? আপনারা বাইরে অপেক্ষা করেন, আমি চেক করে আসি। ডাক্তার কেবিনের ভিতর ঢুকে গেল। কিছু সময় চেক করার পর বাইরে বেরিয়ে আসলো। সবাই অধীর আগ্রহে ডাক্তারের দিকে তাকিয়ে রইল। ভয়ের কোনো কারণ নেই, তিনি এখন সম্পূর্ণ সুস্থ আছে, কিন্তু তাকে বেড রেস্টে রাখতে হবে। আপনারা এক এক করে দেখা করতে পারেন। ডাক্তারের অনুমতি পেয়ে সবাই এক এক করে কেবিনের ভিতরে প্রবেশ করলো। এদিকে মাহিম নিজের ফোন বের করে কাউকে ফোন দিল। কিছু সময় তার সাথে কথা বলে ফোন কেটে দিয়ে কেবিনের ভিতরে প্রবেশ করলো। তারপর দেখতে দেখতে 1 মাস কেটে গেল। এই 1 মাসে মাহিম আর বৃষ্টির প্রেম অনেকটাই গভীর হয়েছে। সালাম চৌধুরীকে বাড়িতে আনা হয়েছে, কিন্তু তার রাজনৈতিক কাজে অনেক বাধা করছে। তিনি শুধু কথা বলতে পারে, একলা একলা নিজের কাজ কখনো করতে পারে না। সালাম চৌধুরী রুমে বসে আছে আর রাজা, জাহিদ এবং মাহিম। তুই তো এইভাবে শুয়ে কোনো কাজ করতে পারবি না, আমাকে ওপর থেকে চাপ দিচ্ছে তোর বদলে যেন অন্য কাউকে এমপি করা হয়, ভারপ্রাপ্ত। এখন তুই যাকে বলবে সে এমপি হবে। বাবা, তুমি আমাকে এমপি বানিয়ে দাও, আমি তো তোমার থেকে থেকে অনেক কাজ শিখে গেছি। আমি জানি তুমি সব কিছু শিখে গেছো, তাই বলে এত বড় দায়িত্ব আমি তোমার উপর দিতে পারি না। আমাকে একদিন ভাবার সময় দাও। আচ্ছা ঠিক আছে। মাহিম বাদে তারা দুজন সেখান থেকে চলে গেল। সালাম চৌধুরী মাহিমের দিকে তাকিয়ে রইল। সালাম চৌধুরী জিজ্ঞেস করলো কেন সে এখনো দাঁড়িয়ে আছে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল। আমি কাল ঢাকা চলে যেতে চাচ্ছি। অনেক দিন হলো এখানে এসেছি, কয়েকদিনের নাম করে অনেকদিন থাকা হলো, তাই আমি আর চাচ্ছি না এখানে থাকতে। দেখতেই তো পারছিস আমার কেমন অবস্থা, তবু আমাকে কেন রেখে চলে যেতে চাইছিস? সালামের মুখে এমন কথা শুনে মাহিম মাথা নিচু হয়ে গেল। তার বাবা যে কথা বলতেছে সেটার উত্তর তার কাছে নেই। মাহিম নিজের রুমে বসেছিল, এমন সময় তার বন্ধুরা তাকে ফোন করে ডাকলো বাইরে আড্ডা দেওয়ার জন্য। মাহিম তাদের হ্যাঁ বলে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাহিম বাড়ি থেকে বের হবার পর সে একটি রিকশায় চড়ে কাঙ্ক্ষিত জায়গায় যেতেছিল। এমন সময় পিছন থেকে একটি মাইক্রো গাড়ি এসে তার রিকশায় ধাক্কা দিল। মাহিমের রিকশাওয়ালা রিকশা থেকে পড়ে গেল। মাহিমের হাতের কোণে কিছুটা কেটে গেছে এবং রিকশাওয়ালা মাথা ফেটে গেছে। মাহিম রিকশাওয়ালাকে ধরে বসিয়ে দিল। মাইক্রো গাড়ি থেকে আবির ও তার বন্ধুরা নামলো। সেদিন তো সামনে অনেকগুলো মেয়ে ছিল, খুব ভাব মারিয়েছিস, নিজের লোকদের ডেকে আমাদের মার খাওয়ায় গেছিস। আজ তোর এমন অবস্থা করবো যে আয়নাতে দেখে তুই নিজেকেও চিনতে পারবি না। ভাই, আমি আপনাকে চিনি না তেমন, তাছাড়া ওইসব লোক আমার না, আমি তো সাধারণ একজন লোক। ওরা হয়তো আপনার কোনো শত্রু ছিল যারা আপনাকে মারার জন্য এসেছিলেন। এই এলাকায় আবিরকে মারার মতন সাহস কারো নেই। তাছাড়া আমি খবর নিয়েছি যে কে আমাকে মারতে চেয়েছিল, কিন্তু কোনো খবর পাইনি। তাছাড়া আমার মনে হচ্ছে এইসব কাজের পিছনে তুই আছিস, তোকে আমি ছাড়বো না। ভাই, আপনি হয়তো ভুল বুঝছেন, আমি কেন আপনার সাথে লাগতে যাব?
আমি তো এখানে এসেছি কিছুদিনের জন্য, আবার চলে যাব কাল পরশু। তুই কাল পরশু চলে যাবি কেন? তুই এখনই চলে যাবি, তাও এই গ্রাম নয়, পৃথিবী ছেড়ে। দয়া করে আমাকে ছেড়ে দিন, দরকার হলে আমি আপনার পা ধরে মাফ চাইব, তবুও আমাকে ছেড়ে দিন। দেখছিস আবি, তোর ভয়ে এটা কেমন রান্না করেছে। আমার মনে হয় এই ছেলেটা আমাদের মার খাওয়ানোর পিছের হাত নেই। মানুষের মুখ দেখে তাকে বিবেচনা করতে হয় না। এই শালা খুব পাল্টিবাজ, কখন কি করে বোঝা মুশকিল। তাছাড়া ওই শালার জন্য সেদিন মেয়ে দুটোকে তুলতে পারেনি, তাই আজকে এই শালাকে মারবই। তোরা দাঁড়িয়ে আছিস কেন? সবাই মিলে মার। আবির তার সাথে কিছু লোক নিয়ে এসেছিল। তারা যখনই মাহিমকে মারতে যাবে এমন সময় পাশের বিল্ডিং থেকে স্নাইপারের গুলি এসে সবার মাথা ভেদ করে বেরিয়ে গেল। যখন গুলি চলতেছিল তখন আবিরের গালের গোড় দিয়ে বাতাস যেন বয়ে গেল। আবির 2 পা পিছিয়ে আসলো, অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখতে লাগলো, কারণ তার লোকগুলো সব মাটিতে পড়ে আছে। আসলে কে বলতো তুই? সেদিনও যখন তুই বিপদে পড়েছিলি তখন লোক এসে তোকে বাঁচিয়ে দিল, আবার আজও যখন তোকে মারতে গেলাম কে যেন সবাইকে স্নাইপার দিয়ে মেরে ফেললো। তোর মাঝে কি রহস্য আছে? আবিরের কথা শুনে মাহিম মুচকি হাসলো, তারপর তার দিকে এগিয়ে গেল। মাহিম আবিরের কানের কাছে মুখ নিয়ে বলল, আমার রহস্য তুই ভেদ করতে যাস না। তুই আমার রহস্য বের করতে গেলে নিচে পাগল হয়ে যাবি, আর সেই রহস্যের মাঝে আটকে যাবে। এমন হতে পারে নিজের প্রাণটা হারাতে পারিস। এটা বলে মাহিম রিক্সাওয়ালাকে নিয়ে হসপিটালের দিকে রওনা দিল। আবির সেখানে দাঁড়িয়ে মাহিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। কি হলো, তুই কিছু বললি না কেন? তাকে এখন কিছু বলা যাবে না। হ্যাঁ, সে অনেক গভীর জলের মাছ, তাকে মারতে হলে আমাদের সময় ও সুযোগ কাজে লাগাতে হবে। এই শালাকে দেখতে যেমন ঠিক তেমন নয়। এখন চল এখান থেকে যাওয়া যাক, না হয়তো পুলিশ এসে আমাদের ধরবে। আবির ও তার বন্ধুরা সেখান থেকে চলে গেল। পরে রইল আবিরের সাথে আসা লোকগুলোর লাশ। মাহিমের আঘাত লাগার কারণে তার আর আড্ডা দিতে যাওয়া হয়নি। সন্ধ্যার পর সে বাড়িতে ফিরল। হাতের আঘাত যেন কেউ না দেখতে পারে সেজন্য মাহিমের ফুল হাতা বাস খুলে বোতাম মেরে দিল। মাহিম বাড়িতে প্রবেশ করতে তো অবাক হয়ে গেল, কারণ বাড়িতে একসাথে সবাই বসে আছে এবং রাজা, বৃষ্টি ও তার মাও সেখানে আছে এবং মাহিমের বাবা সেখানে আছে। মাহিমের বাবা যেদিন থেকে অসুস্থ সেদিন থেকে নিচে কখনো আসে না, কিন্তু আজ হঠাৎ কী কারণে এসেছে সেটা মনে বুঝতে পারল না। মাহিমকে দেখে সালাম চৌধুরী তাকে নিজের কাছে ডাক দিল। মাহিম নিজের বাবার কথা মতন তার কাছে গিয়ে দাঁড়ালো। তোর জন্য আমরা এখানে সবাই অপেক্ষা করছে। আমার জন্য? আমি কিছু করেছে নাকি? মাহিম সবার দিকে তাকিয়ে উপরের কথাটি বলল। মাহিমের কথাটা শুনে সালাম চৌধুরী মুচকি হাসলো এবং মাথা নাড়িয়ে না বলল। তুই ঢাকায় ফিরে যেতে চাস, তাই না? হ্যাঁ বাবা, আমি তো ভাবছিলাম কালকে চলে যাব। তোকে আর যেতে হবে না, কারণ আমি তোকে একটা বড় দায়িত্ব দেব, সেটা তোকে পালন করতে হবে। কি এমন দায়িত্ব দিবে বাবা? তাছাড়া জাহিদ ভাই থাকতে আমাকে কেন দায়িত্ব দিবে? সে তো এত বছর আমার সাথে দায়িত্ব পালন করেছে, এখন না হয় তুমি একটু করো। তুই কি করতে চাইছিস বল তো? হঠাৎ আমাদের সবাইকে এখানে ডাকলি? তোদের ডাকলাম এই জন্য যে আমার এই অবস্থায় তো আর এমপি পদে থাকা হচ্ছে না, না কোনো কাজ করা হচ্ছে। তাই চিন্তা করে দেখলাম যে আমার জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে মাইমকে এমপির আসনে বসাবো। সালাম চৌধুরীর মুখে এমন কথা শুনে সবাই যেন অবাক হয়ে গেল। জাহিদ তো বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের বাবার মুখে এমন কথা কখনো আশা করিনি। বাবা, তুমি এটা কি বলছো? আমি কেন তোমার আসনে বসবো? এসব কাজ আমি পারবো না। তুমি বড় ভাইকে বা রাজ আঙ্কেলকে দাও। হ্যাঁ বাবা, এতদিন আমি তোমার সাথেই আছি, আর তুমি আমাকে দায়িত্ব না দিয়ে মাহিমকে কেন এই দায়িত্ব দিচ্ছ? তুই কি চিন্তা করছিস আমি জানি না, কিন্তু আমার মতে মাহিমকে দেওয়ার থেকে জাহিদকে এই দায়িত্ব দেয়া বেটার, কারণ সে তোর সাথে থেকে অনেক কিছু শিখেছে। কিন্তু রাজনীতি সম্পর্কে মাহিম কিছুই জানে না। আমি জানি মাহিম রাজনীতি সম্পর্কে কিছুই জানে না, কিন্তু আমি আশা করছি সে সব কিছু সামলে নেবে এবং সব কিছু সামলাতে তোরা দুজন সাহায্য করবে। বাড়ির মহিলারা সালাম চৌধুরীর মুখের উপর কখনো কথা বলে না, তাই তার মুখ বুঝে সব শুনতে লাগলো এবং দেখতে লাগলো। মালেকা বেগম তো খুব খুশি, কারণ মাহিম যদি দায়িত্ব নেয় তাহলে সে এখানে থেকে যাবে। জাহিদ নিজের রাগ সামলাতে না পেরে পাশে থাকা টেবিলে নিয়ে দেয়ালের সাথে ছুঁড়ে মারল। তারপর সেখান থেকে চলে গেল। তারপর চলে যাওয়ার দিকে বাকিরা তাকিয়ে রইল। নিজের রুমে শুয়েছে সালাম বেগম, তার পাশে বসে আছে মালেকা। দুজনের মাঝে কোনো কথা নেই। সালাম চৌধুরী কিছু একটা ভাবতেছে, কিন্তু কি ভাবতেছে সেটা মালেকার অজানা। তুমি হঠাৎ মাহিমকে এই দায়িত্ব কেন দিলে সে তো কিছুই জানে না। মালিকা, তুমি যদি আমার মতো বুঝতে তাহলে তো হতোই। আমি যা জানি সেটা তুমি জানো না।
তাই এই কথা জিজ্ঞেস করছো। আপনি কিসের কথা বলছেন আমি হয়তো জানি না, কিন্তু আপনার এই সিদ্ধান্তর জন্য আপনার বড় ছেলে কতটা রাগ করেছে দেখেছেন। সেই আশা করেছিল যে আপনার পরে সেই এই দায়িত্ব পাবে, কিন্তু আপনি সেটা করেননি। তার দিকটাও তো দেখতে হবে। আমি বুঝতে পারছি জাহিদ অনেকটা রেগে আছে আমার উপর, কিন্তু সে যখন বুঝতে পারবে তখন তার রাগটা থাকবে না। অন্ধকার রুমে বসে আছে এক লোক, যার মুখ ভালো করে দেখা যাচ্ছে না। নিজের লোকদের সাথে দেখা করতে আসলে সবসময় এমন ভাবই আসে। নিলয় নামের একটি ছেলেকে সে বলল, নিলয় আমাদের কাছে খুব সহজ হয়ে গেছে। আমরা এখন খুব সহজেই এমপিও তার পরিবারকে শেষ করতে পারবো এবং আমাদের কাজ সম্পূর্ণভাবে চালিয়ে যেতে পারবো। কিভাবে বস? এমপির দায়িত্ব তার নিজের বড় ছেলেকে না দিয়ে ছোট ছেলেকে দিয়েছে, আর এটা নিয়ে তার বড় ছেলে খুব রেগে আছে, আর তার রাগটা আমাদের কাজে লাগাতে হবে। আপনি কি বলছেন আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। আপনি কোনো চিন্তা করবেন না। তার বড় ছেলে জাহিদকে কি করতে হবে আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি। কাজটা যেন তাড়াতাড়ি হয়। কাজটা যত তাড়াতাড়ি হবে তত আমাদের লাভ। হয়তো রাজনীতিতে আমরা খুব পাকাপোক্ত হয়ে জায়গা করে নিতে পারি। তাছাড়াও এতদিন আড়ালে থেকে রাজনীতি নিয়ে যতটা খেলেছি, এই এমপিকে মেরে ফেললে আরও বেশি খেলতে পারবো। আর তোকে বলেছিলাম যে কন্ট্রাক্ট কিলার জেমসকে খবর দিতে, তুই কি সেটা দিয়েছিস? হ্যাঁ বস, তাকে খবর দিয়েছি এবং কাকে খুন করতে হবে সেটা বলছি। খুব ভালো কাজ করেছিস। একসাথে দুই কাজ হবে, এক দিয়ে এমপি মরবে আর অন্যদিকে দেশের রাষ্ট্রপতি মরবে। এদিকে এমপি মরে গেলে আমাদের লোককে এমপি বানিয়ে দেবো, আর আমার ওই এলাকার ড্রাগস তৈরির এলাকা বানিয়ে ফেলবো। আর রাষ্ট্রপতি মরে গেলে তার জায়গায় কোনোভাবে যদি নিয়ে নিতে পারি তাহলে তো আর কোনো কথাই নেই। বস, আপনার মাথায় খুব বুদ্ধি আছে। এটা বুদ্ধি না রে, এটা মাইন্ড গেম। আর আমি আশা করছি তুই জাহিদের সাথে খুব সুন্দরভাবে মাইন্ড গেম খেলবি। এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি শুধু দেখে যান কি হয়। নিজের বাবার এমন সিদ্ধান্ত কোনোভাবে মেনে নিতে পারছে না জাহিদ। এতদিন জাহিদ তার সাথে ছিল, কিন্তু সে আবার দেওয়ার সময় তাকে না দিয়ে নিজের ছোট ছেলেকে দিয়েছে। এটা ভেবে সে আরও বেশি রেগে যাচ্ছে। নিজের রাগ সামলাতে না পারে সে একটি মদের বারে চলে আসলো। একের পর এক মদের বোতল শেষ করতে লাগলো। জাহিদের প্রচুর নেশা হয়ে গেছে, তবুও একের পর এক গ্লাস খেয়ে যাচ্ছে। এমন সময় সেখানে একটি ছেলে আসলো এবং জাহিদের পাশের চেয়ারে বসে পড়ল, আরে ব্রো, একের পর এক এত মদ খেলে চলবে কি? তো সামলাতে পারবে না। কে তুই? আর আমার কাজের ব্যাঘাত ঘটাতে আসিস না। আমি তোমার কাছে ব্যাঘাত ঘটাতে আসিনি, বলো তোমার সঙ্গ দিতে এসেছি। আমি তোমার সাথে কাজ করতে চাই। আমি তোকে কোনো কাজ দিতে পারবো না, তুই যা তো। আমাকে কাজ দিতে হবে না, শুধু তোমার সাথে একটু থাকতে দাও। যখনই কোনো দিন প্রয়োজন হয় আমি তোমাকে সাহায্য করব। তোর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার। প্রয়োজন পড়লেও পারে। স্যার, অনেক রাত হয়ে গিয়েছে, এখন আমাদের মদের বার বন্ধ করব। আপনাকে আমি আর মদ দিতে পারবো না। কি? তোর এত বড় সাহস? তুই আমার মুখের ওপর না করিস। তুই চিনিস আমি কে? সরি স্যার, কিন্তু আমাদের বার বন্ধ করার সময় হয়ে গেছে, তাই আমরা আর কাউকে মদ দিতে পারবো না। এক এক করে সবাই চলে গেছে, কিন্তু আপনি এখানে বসে আছেন। এবার জাহিদ প্রচণ্ড রেগে গেল এবং কাউন্টারে ছিল তার কলার চেপে ধরল। জাহিদ যখনই তাকে মারতে যাবে তখনই সেই ছেলেটি তাকে বাধা দিল। আরে আরে, তুমি তাকে মারবে নাকি? এরা আমাদের মদ দেবে না তো কি হয়েছে? আমার সাথে চলো, আমি তোমাকে মদ খাওয়াবো। আমার বাড়িতে অনেক আছে। সত্যি বলছিস তো তুই? আমি একদম সত্যি বলছি, তুমি আমার সাথে চলো। আচ্ছা ঠিক আছে। জাহিদ লোকটিকে এবারের মতন ছেড়ে দিল এবং সেই ছেলেটির সাথে বার থেকে চলে গেল। রাতে ছাদে বসে আছে মাহিম, তার পাশে বসে আছে বৃষ্টি। মাহিমের কাঁধের উপর মাথা দিয়ে শুয়ে আছে সে। তুমি কি বড় বাবার দায়িত্ব নেবে না? আমি কিভাবে নিব বল? যেখানে আমার বড় ভাই সবসময় এইসব দায়িত্ব পালন করবে সেখানে আমি কেন? আর আমি তো রাজনীতি সম্পর্কে কিছুই জানি না। তুমি রাজনীতি সম্পর্কে কিছু জানো না তো কি হয়েছে? আমার বাবা এবং তোমার ভাই শিখিয়ে দিবে। জাহিদ ভাই দেখলেই তো কেমন রাগ করে চলে গেল, আর সে আমাকে কিভাবে সময় দিবে? তুমি আঙ্কেলের দায়িত্ব নিবে কিনা জানি না, কিন্তু আমার দায়িত্ব তোমাকে খুব তাড়াতাড়ি নিতে হবে। আমি তোমাকে ছাড়া আর থাকতে পারবো না। আর তুমি যে ঢাকায় যাওয়ার চিন্তা করছো সেটা মাথা থেকে ফেলে দাও। আমি তোমাকে এখান থেকে কোথাও যেতে দেব না।
কথাগুলো বলে যখনই বৃষ্টি মাহিমের ডান হাত চেপে ধরলো, ব্যথায় শব্দ করে উঠল। এত তাড়াতাড়ি বৃষ্টি মাহিমকে ছেড়ে দিল এবং জিজ্ঞেস করলো, কি হয়েছে? তুমি ব্যথা পেলে কেন? তোমার হাতে কি কিছু হয়েছে? আরে না, আমার হাতে আবার কি হবে, কিছুই তো হয়নি। তাহলে শব্দ করে উঠলে কেন? আরে এমনি। এমনি তো কিছু হয় না, দেখি তোমার হাত। এটা বলে বৃষ্টি জোর করে মাহিমের হাতার বোতাম খুলে উঁচু করলো। তখনই দেখতে পারলো যে তার হাতে ব্যান্ডেজ করা। তোমার হাতে কি হয়েছে? আর এভাবে ব্যান্ডেজ করা কেন? কি লুকোচ্ছ আমার থেকে বলো তো? কিভাবে তোমার হাতে আঘাত লাগলো আর কখন লাগলো? কাউকে তো কিছু বলনি। এটা সামান্য আঘাত, তাই তেমন কিছুই হবে না, এই জন্য কাউকে বলিনি তাদের টেনশন না করে। তুমি খুব খারাপ অন্তর, আমাকে তো বলতে পারতে। এই যে এখন তুমি কেমন টেনশন করছো, তাছাড়া আমি তোমার টেনশন মাখা মুখে দেখতে চাইনি, এই জন্য বলিনি। তোমার সাথে কোনো কথা নেই আরি। এটা বলে বৃষ্টি অন্যদিকে মুখ ঘুরালো। মাহিম নিজের পাগড়ির অভিমান দেখে তাকে জড়িয়ে ধরল। জাহিদ মদে এতটা মাতাল হয়েছে যে সে ভুলভাল বকছে। ছেলেটির সাথে সে বাসায় গেছে এবং অনেক মদ খেয়েছে। আমি ছাড়বো না ওই সালাম চৌধুরীকে, ছাড়বো না ওই মাহিমকে। নিজের বাবা হয়ে কিভাবে পারলো এমন 2 নম্বর কাজ করতে? এতদিন আমি তোর সাথে থেকেছি, এতদিন আমি তার সাথে থেকেছি, আর আজকে আমাকে ক্ষমতা না দিয়ে নিজের ছোট ছেলেকেই দিয়েছে, যে এতদিন তার কাছেই ছিল না। সব কয়টাকে আমি গুলি করে মেরে ফেলবো, গুলি করে। এই তো খেলা শুরু হয়ে গেছে, এখন শুধু আগুনে ঘি ঢালতে হবে, তাহলে আগুন আরও ছড়িয়ে পড়বে, তখন আসবে মজা। দেখতে দেখতে কয়েকদিন কেটে গেল। মাহিম না চাইতেও নিজের বাবার আসনে বসেছে। এই কয়দিন সে খুব বিজি ছিল, কারণ নিজের দায়িত্বটা সে সম্পূর্ণ গুরুত্ব সহকারে পালন করছে। মাহিম নিজের কাজ করে যখন বাসার দিকে ফিরতেছিল, এমন সময় রাস্তার মোড়ে বৃষ্টিকে দেখতে পেল। মাহিম ড্রাইভারকে গাড়ি থামাতে বলল। মাহিম গাড়ি থেকে মুখ বের করে বৃষ্টিকে বলল, তুমি এখানে কেন? এই তো একটু এদিকে দেখেছিলাম, তোমার সাথে দেখা হয়ে গেল। আজকাল তো তোমাকে পাওয়াই যায় না। তুমি তো জানো বাবার কাছে একটু খুবই বিজি হয়ে পড়েছে আমি, তাছাড়া ভাই আমাকে সাহায্য করছে না, তিনি আমার পেছনে লেগেই আছে কোনো না কোনো ক্ষতি করার জন্য। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে একসময়। এখন তুমি আমাকে একটু বাজারের দিকে নিয়ে চলো তো। বৃষ্টি, আমার অনেক ক্লান্ত লাগছে, একটু বাসায় গিয়ে ঘুমাই। হ্যাঁ, আমার সাথে কোথাও যেতে বললেই তো তোমার ক্লান্ত লাগে। কতদিন তুমি আমাকে সময় দাও না, সেটা কি তোমার খেয়াল আছে? তুমি আমাকে এখনই ঘুরতে নিয়ে যাবে। মাহিম তার ড্রাইভারকে বলে বাড়ির দিকে চলে যেতে বলল। মাহিম ড্রাইভারে বসলো এবং বৃষ্টি তার পাশে বসলো। তারা আমায় গাড়ি চালাতে শুরু করলো। কোথায় যাবে তুমি এখন? যেতে চেয়েছিলাম মার্কেটে, কিন্তু এখন আর যাব না। এখন তুমি আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাবে। কোথায় যাবে তুমি বলো? চলো লেকের পাড় থেকে ঘুরে আসি। তারা দুজন লেকের পাড়ে যেতে লাগলো। অন্যদিকে নিলয় আর জাহিদ নদীর পা ডুবিয়ে বসে আছে। দুজন কথা বলছে। দেখলে তো, তোমার বাপ তার আসন তোমার ছোট ভাইকে দিয়েছে। আমার তো মনে হয় তিনি কখনোই চাননি যে তুমি তার আসনে বসো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। মেরে ফেলো? মানে হচ্ছে মেরে ফেলো তোমার বাপ আর ভাইকে, তাহলে পাবে তুমি সেই আসন। আর একবার এমপির আসনে বসে গেলে তুমি তো কোটিপতি হয়ে যাবে। তাছাড়া মন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারো। মাত্র দুজনকে মারলে তুমি কতটা এগিয়ে যাবে। আর যদি সেই দুজনকেই তুমি কিছু না করো, তাহলে সারা জীবন তোমাকে এইভাবে পথে পথে থাকতে হবে, অন্যের চামচাগিরি করে বেড়াতে হবে। সেটা তুমি ঠিক বলেছ, কিন্তু আমি কিভাবে এইসব করব কিছু তো বুঝতেই পারছি না। তোমার কাছে কোনো প্ল্যান আছে নাকি? আছে তো, শুধু তুমি কি আমার কথা মানবে? তুমি আমাকে বলো, তাছাড়াও এখন আমাকে কাউকে নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। নিলয় নিজের পরামর্শ এক এক করে জাহিদকে দিতে লাগে, যেটা শুনে জাহিদ নিজের মনে মনে সব বুদ্ধি এঁটে নিয়েছে। মাহিমের বৃষ্টি লেকের পাড়ে সে খুব সুন্দর মুহূর্ত পার করতেছিল। অনেকদিন পর তারা দুজন এমন সময় পার করতেছে। বৃষ্টি তো অনেক খুশি, কারণ সে অনেকদিন পর বাদ দিয়ে নিজের কাছে পেয়েছে মাহিমকে। তুমি কবে আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠাবে? আমার বাবা সুস্থ হয়নি, তারপর এই কথা বাবাকে বলবো। তাড়াতাড়ি বলো, অনেক তো অপেক্ষা করলাম। আমার আর সব বান্ধবীদের বিয়ে হয়েছে, ছেলে মেয়ে হয়ে গেছে, আর আমি দেখো এখনো বুড়ো থেকে গেলাম। তাহলে তুমি বিয়ে করে নিতে? ধুর,
তারা দুজন গল্প করছিল আর বিভিন্ন কথা নিয়ে হাসাহাসি করতেছিল। এই সব কিছু দূর থেকে একজন দেখে লুচির মতো ফুলতেছিল। নিজেকে সামলাতে না পেরে সেখান থেকে চলে গেল। তারপর মাহিম এইমাত্র বাড়িতে এসে পৌঁছেছে আর সাথে বৃষ্টি আসলো। প্রবেশ করে দেখলো যে জাহিদ সোফায় বসে আছে। মাহিম তাকে দেখে এগিয়ে গেল। যখনই সে জাহিদকে ভাই বলে ডাকতে যাবে এমন সময় জাহিদ উঠে এসে থাপ্পড় বসিয়ে দিল। মাহিম কিছু বলল না, শুধু অবাক হয়ে তার ভাইয়ের দিকে তাকিয়ে রইল। মাহিমের মুখে লেগে আছে প্রশ্নবোধক কথা। তুই সব কিছুতেই ভাগ বসিয়ে নিয়েছিস। আমি তোকে ভাই মনে করতাম, কিন্তু তুই যে আমাকে শত্রু মনে করেছিস সেটা আমি আগে বুঝিনি। কি চাতা বলছো ভাই? আমি তোমাকে কেন শত্রু মনে করব? তুমি আমার বড় ভাই, আর সব সময় সেটাই থাকবে। তাহলে সব কিছুই ভাগ বসাস। প্রথমে বাবার আসনে ভাগ বসালি, এখন আমার ভালোবাসার মানুষের দিক থেকে হাত বাড়িয়েছিস। তোর ভালোবাসার মানুষের দিকে হাত বাড়িয়েছি মানে কি যাতা বলছিস তুই? দুই ভাইয়ের চিল্লাচিল্লিতে এত সময় বাড়ির সবাই সেখানে চলে এসেছে। মালেকা বেগম তার দিকে এগিয়ে এসে বলল, দুই ভাই কি লাগিয়েছিস বাড়ির ভেতরে? তোর বাবা অসুস্থ মানুষ আর তোরা এত অশান্তি লাগাইছিস। মা, তোমার ছোট ছেলেকে বলে দিও আমার সব বিষয়ে যেন নাক না গলায়। তোর ভালোবাসার মানুষটি কে? বৃষ্টি। বৃষ্টি হবে, সেই ছোটবেলা থেকে ভালোবাসি। আর তুই কিনা 2 দিনে এসে তাকে পটিয়ে নিয়েছিস। নিজের জন্য এটা একদমই ঠিক করিসনি। জাহিদের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো মাহিমের বৃষ্টি। দুজনেই তার দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। জাহিদ, তুই এটা কি বলছিস? মাথা ঠিক আছে তো? নিজের মায়ের কথায় কি উত্তর দেবে জাহিদ ভেবে পেল না। সে মাথা নিচু করে রইল। মালেকা বেগম বৃষ্টির সামনে গেল। তুই কি আমার ছোট ছেলেকে ভালোবাসিস? হ্যাঁ বড় মা, আমি মাহিমকে ভালোবাসি। তাছাড়া আমাদের সম্পর্ক এই কয়েকদিনের নয়, সেই 8-9 বছর আগে থেকে আমরা একে অপরকে ভালোবাসি। বৃষ্টির মুখে এমন কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে গেল। সব থেকে বেশি অবাক হলো রাজা এবং বাড়ির অন্যরা। না, এটা কোনোভাবেই হতে পারে না। তুই নিশ্চয়ই কিছু একটা করেছিস। দেখো ভাইয়া, তুমি হয়তো ভুল বুঝছিস। আমি কোনো ভুল বুঝছি না, তোকে তো আমি মেরেই ফেলবো। এটা বলে যায়। যখন মাহিমকে মারতে আসবে তখন বৃষ্টি তার সামনে এসে দাঁড়ালো এবং মালেকা বেগম এগিয়ে গেছিল। এই বাড়ির ভদ্রতা ভুলে যেও না তুমি। বাড়ির ছেলে হয়ে বাড়ির ছেলের গায়ে হাত দিচ্ছ তুমি। এতটা অভদ্র তুমি কিভাবে হলে? অভদ্র সেদিন থেকে হয়ে গেছি, যেদিন থেকে সব কিছুর জন্য আমাকে বিতাড়িত করা হলো। এই সব কিছু আমি কিছুই জানি না, কিন্তু তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর বাবা ঘুমিয়ে আছে, যদি এই সব কিছু শুনতে পারে তাহলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমি তো চলে যাচ্ছি, কিন্তু এর শেষ আমি দেখে ছাড়বো বলে দিলাম। রাগ দেখাতে দেখাতে জাহিদ চলে গেল। মালেকা বেগম মাহিমের সামনে আসলো। তুই কি সত্যি বৃষ্টিকে বিয়ে করতে চাস? এখন আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। এখন আমার খুব ক্লান্ত লাগছে, আসি। এটা বলে মাহিম চলে গেল। তারপর, নিলয়, খুব ভালো প্ল্যান করছে তুমি, খুব খুশি হয়েছি। এই প্ল্যানে তো জাহিদ খুব ভালোভাবেই ফেসে গেছে। এটা তো করাই ছিল, সব প্ল্যান তো আপনারই দেওয়া। এখন শুধু অপেক্ষার পালা। তোমার একটা খারাপ খবর আছে। কি খারাপ খবর? যে জেমসকে কেউ মেরে ফেলেছে। আপনি জানেন কিভাবে? আপনাকে কি খবর দিল? তুমি হয়তো ভুলে গেছো যে আমি রোলাক্সের গ্যাংকের আমার কাছে সব খবরই চলে আসে। আপনি কি জানেন কি তাকে খুন করতে পারে? এটা এখনই খুঁজে বের করতে পারিনি, কিন্তু এই দায়িত্ব তো তোদেরকে। আমার লোককে মেরে ফেললো। ঠিক আছে, কিন্তু আমি সব কিছু দেখে নেব। এখন শুধু সব কিছু দেখতে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এটা বলে অচেনা সেই লোকটি বিলেন হাসি দিল। তারপর, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বৃষ্টিকে অনেক ভালোবাসি। জাহিদের কথা শুনে রাজা তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছু সময় বাবার উপর সে বলল, বুঝলাম তুমি আমার মেয়েকে ভালোবাসো, কিন্তু তোমার তো কিছু নেই। কেন তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব? তাছাড়া শুনলাম মাহিম নাকি বৃষ্টিকে ভালোবাসে। তারা দুজন একে অপরকে ভালোবাসে। তাছাড়া এখন অনেক কিছুই আছে, তাই ভাবছিলাম। তাহলে আপনি আমার সঙ্গে ছেড়ে দিচ্ছেন? আপনি তো সবসময় আমার সঙ্গ দিয়েছেন, তাহলে এখন কেন এমন করছেন? আমি তোমার সঙ্গেও ছেড়ে দিচ্ছি না। কোনো বাবাই চাইবে না তার মেয়েকে একজন বেকার ছেলের সাথে বিয়ে দেবে। আপনি যদি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে না দেন, তাহলে আমি তার সাথে জোর করে বিয়ে করব। এটি যদি আপনাকে আমার আব্বু ভাইকে মারতে হয়, তাহলে আমি সেটাই করব। দরকার হলে জোর করে সবকিছু ছিনিয়ে নেব। মুখের নাগাম টানো।
পরের বার যদি তোমার মুখে এই কথা শুনি তাহলে আমি জিহ্বা টেনে ছিঁড়ে নেব। আমি ভুলে যাব তুমি আমার বন্ধুর ছেলে। তাছাড়া তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমি চাই না কোনো ভিখারির সাথে আমার মেয়ের বিয়ের কথা বলতে। জাহিদ রাজাকে থ্রেট দিয়ে সেখান থেকে চলে গেল। রাজা কিছু একটা ভেবে মুচকি হাসলো। ভাই, আপনার পরিচিত কেউ আপনাকে মারার চেষ্টা করছে। কে আমাকে মারার চেষ্টা করছে? তোর এত বড় স্পর্ধা যে আমাকে মারবে? সেটা তো জানি না, কিন্তু এসবের পিছনে রোলেক্স গ্যাংয়ের লিডার জড়িত আছে, আর কিনে এইসব দাবার গুটি চলছে। আপনি তো সেখানে অনেক দিন গেছেন, আপনি কি আপনার কাজ কমপ্লিট করতে পেরেছেন? কাজটি শেষ না হলে খুব কাছাকাছি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবো। তোরা চলে আয় এখানে। ঠিক আছে বস, আমরা খুব তাড়াতাড়ি আপনার কথা মতো চলে আসবো। এমকে নিজের ডান হাতের সাথে কথা বলতেছিল, তার সাথে গুরুত্বপূর্ণ কথা বলে ফোনটা কেটে দিল। তারপর, তুই কি আমাকে একটা সাহায্য করতে পারবি? আরে আমি তোর বন্ধু, যে কোনো কাজ আমি তোকে সাহায্য করতে রাজি আছি। তুই শুধু আমাকে বল তোর কি সাহায্য লাগবে। আমি আমার বাবাকে মারতে চাই, তুই হেল্প করবি? তুই কি সত্যি বলছিস? আমি সত্যি বলছি। তার সাথে আমি আমার ছোট ভাই মাহিমকেও মারতে চাই। আমি ওকে একটু সহ্য করতে পারছি না। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। ধন্যবাদ, তুই আমার প্রকৃত বন্ধু রে। তাছাড়া কেউ আমার আপন নয়, সব কয়টা নিষ্ঠুর। তুই চিন্তা করিস না, সবাই যদি তোর সাথে বেইমানি করে তাহলে আমি কখনো তোর সাথে বেইমানি করব না। আমি সবসময় তোর পাশে আছি। দুইজন নিজের মাঝে কথা বলতে লাগলো এবং মদ পান করতে লাগলো। তারপর রাতের অন্ধকারে ছাদের উপর দাঁড়িয়ে সিগারেট টানছে মাহিম। সে যে সিগারেট খায় সেটা কেউ জানে না। রাতে তার মাথায় প্রচুর পেইন ওঠে। সিগারেট টেনে যখন ধোঁয়া আকাশের দিকে ছেড়ে দিল, এমন সময় পিছন থেকে একজন বলে উঠল, তাহলে তুমি সিগারেট খাও? কারো কণ্ঠ শুনে মাহিম তাড়াতাড়ি সিগারেট পায়ের তলে ফেলে দিয়ে পিষে ফেলল। পিছনে তাকিয়ে দেখলো যেখানে মিলি দাঁড়িয়ে আছে। তুমি এত রাতে এইখানে কেন? কি করতে এসেছো এখানে? প্রতি রাতে দেখি আপনি এখানে আসেন, তাই আজকে আপনার সাথে কিছু কথা বলতে। কি বলবে তাড়াতাড়ি বলো, আর এখান থেকে যাও। তাড়িয়ে দিচ্ছেন কেন? আমি তো চলে যাব, তার আগে আপনি নিজের সিগারেট খেয়ে নিতে পারবেন। দরকার নেই, আমি এতটা নির্লজ্জ না যে বাড়ির মানুষের সামনে সিগারেট ধরে টানবো। আপনি বৃষ্টিকে সত্যি অনেক ভালোবাসেন? তুমি হঠাৎ এই প্রশ্ন করছো কেন? তাছাড়া আমি একটা বিষয়ে খুব খেয়াল করেছি, আমি তোমার বড় ভাই, কিন্তু তোমার মুখ থেকে আমি একবার ভাই ডাক শুনলাম না। এটার রহস্য কি? রহস্য হলো এটাই যে আমিও আপনাকে ভালোবাসতাম, এই জন্য আমি আপনার সাথে সবসময় কথা বলতে চাই। কিন্তু আমি বুঝতে পারিনি যে আপনি আগে থেকে আপুর সাথে আপনার সম্পর্ক ছিল। তাহলে আমি কখনো আপনাকে ভালোবাসতাম না, আর না এত ভালোবেসে এইভাবে দিনের পর দিন কষ্ট পেতাম। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কালকে এখান থেকে আবার ঢাকা ব্যাক করব। মেলে, তুমি আমার ছোট বোন, এইসব ভালোবাসার কথা মাথা থেকে ছেড়ে ফেলো। তাছাড়া কাউকে ভালোবাসা অন্যায় না, কিন্তু ফুল মানুষকে ভালোবাসা অন্যায়। আমি তোমার জন্য 1 নম্বর ফুল মানুষ। তবে চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোর জীবনে কেউ একজন চলে আসবে। এটাই যেন হয়। তুই এখন নিচে যা, গিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে, কিন্তু তুমি কেন যাবে না? তুই যা, তারপর আমি দেখছি। আমি তোমাকে একবার জড়িয়ে ধরতে পারি যাওয়ার আগে? কি যাতা বলিস? তোর মাথা ঠিক আছে? এখান থেকে তাড়াতাড়ি যা। বোন হিসেবে তো একবার জড়িয়ে ধরতে পারি। মাহিমের কিছু বলার আগেই মিলি তাকে জড়িয়ে ধরল। এমন সময় দরজার দিকে মাহিমের নজর পড়ল, দেখলো যে সেখানে বৃষ্টি দাঁড়িয়ে আছে। মাহিম তাড়াতাড়ি মিলিকে নিজের কাছ থেকে সারিয়ে নিল। তুই কি পাগল হয়ে গেছিস? কিভাবে আমাকে জড়িয়ে ধরছিস? এমন সময় বৃষ্টি হাততালি দিতে দিতে এসে বলল, কি হলো? ভালোই তো লাগতেছিল তোমাদের দুজনকে, ছেড়ে দিলে কেন? আপু আমি। তুই চুপ কর, তোর কথা শুনে বলতে হবে না। আর মাহিম, তোমার যদি এতই দেহের লোভ থাকে তাহলে তুমি আমাকে বলতে, আমি তোমাকে সব বিলিয়ে দিতাম। কিন্তু তাই বলে তুমি নিজের বোনের সাথে? ছি ছি। বৃষ্টি, মুখ সামলে কথা বল। কে আজে বাজে কথা বলছিস? সে আমার নিজের বোন। হ্যাঁ, সেটা তো নিজের চোখে দেখতে পাচ্ছি। এই জন্য তো দুজন জড়িয়ে ধরেছিলে এই অন্ধকার ছাদে এসে। এমন আজে বাজে কথা বলা বাদ দাও। চোখের দেখা অনেক সময় ভুল হয়। তুমি এসে ভুল দেখেছ। নিজের চোখে দেখেছি, সেটা দেখা কি ভুল হয়ে থাকতে পারে? তুমি আমাকে ভুল বুঝছো। দেখো, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি তোমাকে ভালোবাসি না, যে কিনা আমার সাথে ভালোবাসার পরও অন্য মেয়ের প্রতি।
বৃষ্টি আর কোনো কথা বলতে না দিয়ে তার গালে 2টা থাপ্পড় বসিয়ে দিল এবং নিজেরা সামলাতে না পেরে পাশের দেয়ালের সাথে 2টা ঘুষি মেরে দিল। মাহিমের হাত কেটে রক্ত বেরিয়ে গেল। এখন সত্যি কথা বলছি, তখন তো গায়ে লাগবে, এই জন্য আমার গায়ে হাত তুলছো। থাকো তুমি মিলিকে নিয়ে, আমি চলে যাচ্ছি। এটা বলে বৃষ্টি ছাদের উপর থেকে চলে গেল। মাহিম তাকে বাধা দিতে গিয়েও দিল না। মিলি মাথা নিচু করে রইল। তারপর মাহিমের কাছ থেকে মাপ চাইল। তাকে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে বলল। মিলি তার কথা মেনে সেখান থেকে চলে গেল। মাহিম ছাদের দরজা বন্ধ করে দিল। এরপর একের পর এক সিগারেট ধরে টানতে লাগলো। নিজের মনের কষ্টটাকে ধোয়ার সাথে উড়িয়ে দিতে লাগলো, কিন্তু চাইলেও কি নিজের মনের কষ্ট ধোয়ার সাথে উড়িয়ে দেওয়া যায়? একের পর এক সিগারেট খেতে লাগলো। রাগের কারণে মাহিমের চোখ লাল হয়ে গেছে। মিলি ছাদের উপর থেকে চলে গিয়ে নিজের রুমে গিয়ে নিজের ফোন বের করে কোনো এক ব্যক্তিকে ফোন দিল। তারপর তাকে জানিয়ে দিল মাহিম আর বৃষ্টির মধ্যে ঘটে যাওয়া ঘটনা। অপর পাশ থেকে এই কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল। তারপর বৃষ্টি নিজের রুমে গিয়ে সারাদিন কান্না করছে। কান্না করতে করতে তার চোখ মুখ ফুলে গেছে। সে মনে মনে একটা কথা বলছে যে তাকে কিভাবে পারল ঠকাতে। সে কখনো ভাবতে পারেনি যে মাহিম তাকে কিভাবে ঠকাতে পারল। কান্নাকাটি করে যে কখন ঘুমিয়ে পড়ছে বুঝতে পারেনি। মাহিম খুব সকালে বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হলো। কোথায় যে গেল সেটাও অজানা। হাতে এখনো ব্যান্ডেজ করা হয়নি। তার শরীর খুব দুর্বল, তাও বসে গাড়ি চালিয়েছে। সকালে খবর কাগজপত্র সালাম চৌধুরী এমনই সময় তার রাজা রুমে প্রবেশ করলো। তা বন্ধু, এত সকাল সকাল আমাকে ডাকার কারণ কি? ও রাজা, চলে এসেছিস? ভাই আয়, আমার পাশে বস। কিরে, কিছু বলবি বলে ডেকে নিয়ে আসলি, এখন তো কিছুই বলছিস না। খবরের কাগজের ভিতরে মুখ ঢুকে আসিস। আজকে তাজা তাজা খবর পড়লাম, দেখছি তো দিনকে দিন রাজনৈতিক বিষয়ে খারাপ কিছু ঘটে চলেছে। সেটা তো কবে থেকেই চলে আসছে, তুই তো দেখেছিস। এটা আবার নতুন কি? তোর সব তোকে যে কারণে দেখেছি। তুই তো জানিস মাহিম এই রাজনীতিতে তেমন কিছুই বোঝে না। আমি আশা করছি যে তুই তাকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিস। আমারও অনেক শত্রু আছে যারা আমার পিছনে লেগে থাকে। তাদের থেকে মাহিমকে একটু সাবধানে রাখিস। বলা তো যায় না কখন আক্রমণ করে বসে। বাইরের লোক থেকে তো নিজের ছেলেকে বাঁচাতে পারবে, কিন্তু ঘরের শত্রু থেকে কিভাবে বাঁচাবে? তুই কি কোনোভাবে জাহিদের কথা বলছিস? হ্যাঁ, আমি তার কথাই বলছি। সে হয়তো গতকাল আমার বাড়িতে এসে থ্রেট দিয়ে গেছে যে আমার মেয়েকে যদি তার সাথে বিয়ে না দেই তাহলে আমাকে তো মারবে এবং তার পথের কাটা যে হবে তাকেও মারবে। এই ছেলেটাকে নিয়ে আর হলো না। সে যে কেন বুঝতে চাচ্ছে না যে আমি যা করি ভালোর জন্যই করি। তোর উচিত হয়নি জাহিদকে রেখে মাহিমকে এই দায়িত্ব দেয়া। মাহিমের ভিতরে আমি যেটা দেখেছি তুই সেটা এখনো দেখতে পারিস না। তাছাড়া আমি মাহিমের বিষয়ে এমন কিছু জানি যেটা তুই জানিস না। কি এমন দেখেছিস? সেটা তো তোকে বলা যাবে না, কিন্তু তুই সবসময় মাহিমের সাথে থাকিস। কেউ যেন তাকে কিছু করার চেষ্টা না করে। আচ্ছা। মাহিম তার অফিস থেকে বের হলো কিছু একটা কাজ করার জন্য। মাহিম তার গাড়ি নিয়ে একটি বস্তির সামনে চলে আসলো। মাহিমের পিছনে পিছনে আরও একটি গাড়ি আসলো। গাড়ি থেকে কিছু লোক নামলো। একজন মাইক হাতে করে বস্তির সবাইকে ডাকতে লাগলো। তার ডাক শুনে সবাই এসে হাজির হলো। সবাইকে আসা দেখে সেই লোকটির হাত থেকে মাহিম মাইকটি নিয়ে নিল। আপনাদের সবাইকে এখানে ডেকেছি এই জন্য যে আমি আপনাদের সাহায্য করতে এসেছি। আপনারা সবাই এখানে এসেছেন তো? হ্যাঁ, কিন্তু আপনি কে আর আমাদের বা কেন সাহায্য করবেন? এতদিন তো আমাদের এমপি সাহায্য করতো, আমাদের কিন্তু অনেক দিন হলো সে আমাদের সাহায্য করতে আসে না। আপনারা হয়তো জানেন না যে আমি আপনাদের নতুন এমপি সালাম চৌধুরীর ছোট ছেলে। তিনি অসুস্থ থাকার কারণে আমি এখন তার আসনে বসে আছি। আশা করছি আমি নিজের সর্বস্ব দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। মাহিম এক এক করে সবাইকে শীতের কাপড় দিতে লাগলো, কারণ শীত চলে এসেছে প্রায়। কাপড় নিয়ে যাওয়ার সময় সবাই দোয়া করে দিতে লাগলো, সবাই ভালো বলতে লাগলো। সেই অচেনা লোকটি সামনে বসে আছে সাবেক এমপি কামরুল ইসলাম। তাকে এইখানে নিয়ে এসেছে সেটা বুঝতেই পারছে না। কে আপনি আর আমাকে এখানে তুলে নিয়ে এসেছেন কেন? আমি হলাম রোলাক্সের গ্যাং লিডার। ও আচ্ছা, আপনি তাহলে আমাদের বস, যার সাথে আমি এতদিন কাজ করেছি। কিন্তু আপনি এখন অন্ধকারে লুকিয়ে আছেন কেন? তোর থেকে এত কথা শুনতে চাইনি আমি। তোকে এই জন্য ডেকেছি যে তুই কি আমার এমপি পদে থাকতে চাস? হ্যাঁ বস, আমি তো সেটা করতেই চাই, কিন্তু কোনোভাবেই ওই সালাম চৌধুরীর সাথে পেরে উঠতে পারি না। হ্যাঁ, এতদিন আমি হাত দিয়েছিলাম না তার কাজে, এখন আমি তার কাজে হাত দিয়েছি। খুব তাড়াতাড়ি তুই এলাকার এমপি হয়ে যাবি, কিন্তু তার আগে তোকে একটা কাজ করে দিতে হবে। কি কাজ করে যেতে হবে আমাকে? হুকুম করুন।
তোকে সালাম চৌধুরীকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসতে হবে, আর আমি যেখানে নিয়ে আসতে বলবো সেখানে নিয়ে আসতে হবে। সেটা তুই করতে পারবি তো? কিন্তু তার বড় ছেলে? সেটা কিছুই করতে হবে না, কারণ তার বড় ছেলে এখন আর তার সাথে থাকে না। এই খবর নিশ্চিত তোর পাওয়ার কথা। এখন আমাকে কিভাবে আগে তুলে নিয়ে আসতে হবে আর কোথায় তুলে নিয়ে যেতে হবে সেই হুকুম করুন। সঠিক সময় তোর কাছে সব খবর চলে যাবে, কিন্তু আমি তোর এই কাজটি কালকের ভিতর দেখতে চাই, যদি পারিস সেটা আজ রাত্রির ভিতরেই। আচ্ছা বস। কামরুল লিডারের সাথে কথা বলে সেখান থেকে চলে গেল। অন্ধকার বসে লিডার হাসতে লাগলো, কারণ সবকিছু এখন তার প্ল্যান মাফিক চলছে। এখন শুধু তার দেখার পালা। তিনি চারপাশে কয়েকটি এলাকার এমপিকে হাত করছে, এখন শুধু মেইন জায়গায় নিতে পারলে হয়ে যাবে। আর এই লিডারকে আজ পর্যন্ত সেটা কেউ জানতে পারেনি, লুকিয়ে থেকে সব কাজ করছে। কুষ্টিয়া ছাড়াও কয়েকটি এলাকার দিকে সে হাত করে নিয়েছে, নিজের খারাপ কাজে জড়িয়ে নিয়েছে। এই শুধু সালাম চৌধুরীকে কখনো এই কাজে সামিল করতে পারেনি। এই জন্য যখন এত বড় একটা সুযোগ এসেছে তখন সে কোনোভাবে হাতছাড়া করবে না। যে এলাকায় তার খারাপ কাজের কেন্দ্রবিন্দু সেই এলাকায় তার হাতে ছিল না, কিন্তু তার যে কাজ খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হবে এটা নিয়ে এসে খুব খুশি। বৃষ্টি আজ সারাদিন রুম থেকে বের হয়নি। তার মা অনেক ডেকেছে কিন্তু তবুও সে শোনেনি। এক সময় মিলি তার কাছে ডাকতে আসলো। আপু, তুমি দরজা খোলো, তোমার সাথে কিছু কথা আছে। তোর কোনো কথা আমি শুনতে চাই না, তুই এখান থেকে চলে যা। আপু, তুমি রাতে যেটা দেখেছো সেটা সব কিছু ভুল দেখেছো। তেমন কিছুই হয়নি। আমি তো শুধু ভাইয়াকে একবার জড়িয়ে ধরতে চেয়েছিলাম, কিন্তু ভাইয়া আমাকে অনেক নিষেধ করেছিল। কিন্তু কি করব বলো, আমি তো ভাইয়াকে ভালোবাসতাম, তাই নিজেকে আটকে রাখতে পারিনি। এতে ভাইয়ার কোনো দোষ নেই, সব দোষ আমার। ভাইয়া তো এখনো তোমাকে ভালোবাসে। মিলি আর কিছু বলতে যাবে এমন সময় বৃষ্টি দরজা খুলে বাইরে আসলো। আমি তোকে বলছি না এখান থেকে চলে যা, আমি তোর কোনো কথা শুনতে চাই না। বৃষ্টি তাকে ধমক দিয়ে কথা বলল। বাড়ির ভিতর জাহিদ প্রবেশ করলো। জাহিদ কাউকে না পেয়ে একদম উপরে চলে আসলো। ভাইয়া, আমাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? হাত ছাড়ুন, আমার হাতে লাগছে। কোনোভাবেই হাত ছাড়বো না। তোকে দূর থেকে অনেক দেখেছি, তোকে নীরবে ভালোবেসেছি। চেয়েছিলাম তোর বাবার সাথে কথা বলে নিজের বিয়েটা ঠিক করতে, কিন্তু তার সাথে তুই তো মাহিমের সাথে প্রেমে লিপ্ত হয়ে গেলি। আমি চাই না যে তোকে হারাতে, তাই আজ তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করবো। আমি কোনোভাবেই তোকে বিয়ে করব না। আমি জানতাম না যে তোর মনে এত কিছু চলছে। তাছাড়া আমি তো সব সময় তোকে ভাইয়া বলে দিয়েছি। কিন্তু আমি কখনো তোকে বোনের নজরে দেখিনি। আমি তোকে ভালোবাসি, আর সেই ভালোবাসায় বিয়ের রূপ নেবে। বৃষ্টিকে জাহিদ জোর করে নিয়ে গেল। এদিকে মিলি মাহিমকে ফোন দিল। মাহিম এক নিরিবিলি জায়গায় এসেছে। গাড়ির সামনের দিকের উপর পা শার্ট করে আকাশের দিকে তাকিয়ে আছে। হাতে একটি সিগারেট নিয়ে সেটি ধরিয়ে তো সেটা টানতে লাগলো। দোয়াগুলো আকাশের দিকে মুখ করে বাতাসে ছেড়ে দিল। তার মনে যে অনেক কষ্ট, সারাদিন নিজের কাজে বিজি রাখলো, রাতে যে সেই ঘটনাটি মনে পড়ে গেল। মাহিমের হাতে ব্যান্ডেজ করা, সেটা রাজা আঙ্কেল ডাক্তার ডেকে করে দিয়েছে। মাহিম বৃষ্টির কথা ভাবতেছিল এমন সময় তার ফোন বেজে উঠল। সারাদিন অনেক ফোন এসেছে, তাই সে ফোন রিসিভ করেনি, শুধু তার মাকে জানিয়ে দিয়েছে যে আজ আসতে দেরি হবে। এমন সময় কে ফোন করতে পারে এটা দেখার জন্য ফোন হাতে নিল। ওর সময় আবার মিলি ফোন করেছে কেন, ওর জন্যই যে যত সমস্যা হচ্ছে। মাহিম ফোনটা কেটে দিল, কিন্তু আবারও ফোন দিতে লাগলো। বিরক্ত হয়ে মাহিম ফোনটা সাইলেন্ট করে ফেললো। এমন সময় তারপরে একটি SMS আসলো, যেটা ওপেন করে দেখলো তাতে লেখা বৃষ্টিকে নাকি জাহিদ তুলে নিয়ে গেছে। এটা দেখে মাহিমের চিন্তা আরও বেড়ে গেল। সারাদিন আজ তার সাথে কথা হয়নি। মাহিম তাড়াতাড়ি ফোন পকেটে রেখে গাড়িতে বসলো এবং গাড়ি চালাতে লাগলো। গাড়ি খুবই স্পিডে চালিয়ে বাসার দিকে যেতে লাগলো। হঠাৎ মাহিম যখন ব্রিজের উপর চলে আসলো, হঠাৎ একটি বড় গাড়ি এসে তার গাড়িতে ধাক্কা মারলো। সাথে সাথে মাহিমের গাড়ি দুবার গড়া খেয়ে সামনের দিকে পড়লো। এতে মাহিম গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে গেল। ব্রিজ থেকে মাহিমের বাবাকে কেউ ধাক্কা দিয়েছিল, এখন আবার তাকে কেউ ধাক্কা দিয়েছে। এটা ভাবতেই মাহিম খুব অবাক হচ্ছে। মাহিমের মাথা কিছু ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, কয়েকটি কাছের টুকরো ঢুকে গেছে গায়ে।
এমন সময় চারপাশ থেকে কালো মাইক্রো গাড়ি এসে তাকে ঘিরে ধরলো। গাড়ি থেকে অনেক লোক বেরিয়ে আসলো। লোকগুলো এসে মাহিমকে ঘিরে ধরলো। মাহিম চোখ খুলতে পারছে না আর গায়েও শক্তি নেই। তোরা দেখতে পেয়েছিস, এমপির ছেলে নয়া এমপি এখন রাস্তায় শুয়েছে। তোরা কেউ ওকে সাহায্য কর। একজনের মুখে এমন কথা শুনে সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। তাদের কথা শুনে মাহিম খুব রেগে গেল, কিন্তু কিছুই বলতে পারল না। চল, তোকে নিয়ে আমাদের বসের কাছে যাব। আচ্ছা ঠিক আছে চল, আমিও দেখতে চাই তোদের বস কে এসে আমাকে মারার সাহস করে। তাকে তো আমি ছাড়বো না। তুই তো নিজেও মরার মতন পড়ে আসিস, তুই আর আমাদের বসের কি করবি? তুই তো আমাদের বসকে দেখলেই নিজে ভয়ে মরে যাবি। সাবেক এমপি এবং তার ছেলে আবির হাজির হলো চৌধুরী বাড়িতে। তাদের সাথে গুন্ডা পান্ডাও আছে। রাত 12টা বাজে। সালাম চৌধুরী এখনো জেগে আছে এবং তার পাশে বসে আছে মাধিকা। আজ এত রাত হয়ে গেল, এখনো তো মাহিম বাসায় ফিরল না। হয় তোমায় কোনো কাজে আটকে পড়েছে, এজন্য আসতে লেট হচ্ছে। তাছাড়া সে তো ফোন করে বলেছে তার আসতে আসতে লেট হবে। তাই বলে এত লেট হয়ে গেল? হঠাৎ নিচ থেকে মালিকা বেগম বলল, নিচে থেকে এত হইচই আসছে কেন? কারা আসছে? তুমি গিয়ে দেখো। তার আর প্রয়োজন হবে না, আমরা নিজে থেকে চলে এসেছি তোদের আপ্যায়ন করতে। দুইজন লোক ভিতরে প্রবেশ করলো। তাদের দেখে সালাম চৌধুরী অনেক অবাক হয়ে গেল, কারণ তারা আর কেউ না, কামরুল আর তার ছেলে আবির। তুই এখানে কেন, আর কি জন্য এখানে এসেছিস? আসলাম তোকে তুলে নিয়ে যেতে, তোকে আজ আমি শেষ করে দিব। গার্ডদের বাড়ি থেকে ডাকো, এদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বলো। তোদের সব গার্ডের এবং বাড়ির সব লোকেদের মেরে ফেলেছি, এখন তোরা দুজনে বাকি আছিস। তোদের দুজনকে মেরে ফেললেই শান্তি, কিন্তু এখন তোকে মারবো না, তোকে তো মারবো সঠিক সময়ে নেই। আবির গিয়ে নিয়ে আয়। কামরুলের কথা শুনে আবির যখনই সালাম চৌধুরীকে নিতে যাবে, এমন সময় সবার সামনে মালিকা দাঁড়ালো। দয়া করে আপনারা চলে যান, তিনি এখন খুব অসুস্থ। তুই শর্ত। এটা বলে আবির মালিকা বেগমকে ধাক্কা দিল, যাতে ধাক্কা খেয়ে দেয়ালের সাথে বাড়ি খেলো এবং অজ্ঞান হয়ে গেল। আবির সালাম চৌধুরীকে ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বাইরে নিয়ে যখন আসলো, সালাম চৌধুরী তো চারপাশে তাকে অবাক হয়ে গেল, কারণ তার বাড়ির সব লোক মরে পড়ে আছে। তোরা কেন এসব করছিস, আর কেনই বা আমার বাড়ির সব লোকদের মেরে ফেলছিস? তোর মতো শত্রু থাকতে আর কি লাগে? তোর জন্য আমি কোনোভাবেই শান্তিতে কাজ করতে পারি না। এই জন্যই কি বাড়ির লোকদের তুই মেরে ফেলবি জানোয়ার? তোকে এই জন্য মারিনি, কারণ তোর ছেলের সামনে তোকে মারবো, আর তুই গিয়েও দেখতে পারবি তোর ছোট ছেলের কি অবস্থা। মাহিমকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে রক্তক্ষরণের জন্য, সে মারা না যায় এজন্য তার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে। নিলয় তার সামনে বসে আছে। তাহলে তুই কাজ করিস? আমার মনে হয় না তুই এমন কাজ করতে পারবি। তোর পেছনে যে কেউ আছে সেটা ভালোভাবেই বুঝতে পারছি, কিন্তু কে সে? হ্যাঁ, সময় হলে ঠিক ভালোভাবে বুঝতে পারবি কে সে, কিন্তু এটা জেনে রাখ সে তোর আপন কেউ। সে যে হোক না কেন, আমি তাকে জানে মেরে ফেলবো, তাকে আমি পুঁতে ফেলবো। হ্যাঁ, তুই কিছুই করতে পারবি না, কারণ আমার বসকে, সেটা তুই হয়তো জানিস না। কি হলো, চোখ খোল, তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না? জ্বরে মাহিম অজ্ঞান হয়ে গেছে। এমন সময় সেখানে জাহিদ বৃষ্টিকে টানতে টানতে নিয়ে আসলো। বৃষ্টির সামনে তাকে অবাক হয়ে গেল, কারণ মাহিমকে বেঁধে রাখা হয়েছে এবং তার অবস্থা খুবই খারাপ। বৃষ্টি তার থেকে হাত ছাড়া মেরে সারিয়ে নিল এবং দৌড়ে মাহিমের কাছে চলে আসলো। মাহিম, চোখ খোলো, তোমার এই অবস্থা কি করে হলো? নিশ্চয়ই এই জানোয়ারগুলো তোমার সাথে এত কিছু করেছে। এত কান্না করে লাভ নেই, তুমি আমার বউ হবে, তাহলে অন্যের জন্য কান্না করে এত লাভ কিসের? ওর তো এই অবস্থা হবারই ছিল, কিছুদিন এসেই সব কিছুতেই ভাগ বসিয়েছে। তুই হলি একটা জানোয়ার, আর আমি বেঁচে থাকতে তোর মতো একটা জানোয়ারকে কখনো বিয়ে করব না। তুমি আমাকে বিয়ে করবে, আর সেটা সবার সামনে কিছু সময় পরে আমার বাবা চলে আসবে। জাহিদ, তিনি আসবেন না, চলে এসেছেন, এই দেখুন নিয়ে এসেছি। জাহিদ পিছনে তাকিয়ে দেখলো যে আবির তার বাবাকে ধরে নিয়ে এসেছে। বৃষ্টি তো আরো অবাক হয়ে গেল। জাহিদ, তাহলে এইসবের ভিতরে তুই আছিস? তোর মতো জানোয়ারদের জন্ম দিয়ে আমি সবচেয়ে বেশি পাপ করেছি। আর মাহিমকে মেরে একই অবস্থা করেছিস তুই। তোর তো দয়া মায়া বলতে কিছুই নাই। নিজের ভাইয়ের সাথে এই অত্যাচার করছিস, সে তো মরে যাবে। মরতে দাও বাবা, ওর জন্যই তুমি আমার সাথে দুর্ব্যবহার করলে।
তাই বলে তুমি আমাদের বিরুদ্ধে চলে যাবে? তুমি কি জানো ওই জানোয়ারগুলো আমার পরিবারের সবাইকে মেরে ফেলেছে? সেটা আমি কি করে বলবো বলুন? আমি তো ওদের বলি নাই যে আমার পরিবারকে মেরে ফেলতে। ওরা ওদের কাজ করেছে আর আমি আমার কাজ করেছি। আবির, বেঁধে ফেলো এই লোকটাকে আর কাজই রাখো তাড়াতাড়ি। আচ্ছা। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না, আর মাহিমকে মারা তোর দ্বারা সম্ভব নয়। কে বলেছে আমার দ্বারা সম্ভব নয়? তুই তোর ভাইকে পুকুরের মাছ মনে করিস না, সে হচ্ছে সমুদ্রের বড় মাছ। তাকে শিকার করা এতটাও সহজ নয়। তুই শুধু তাকে সাধারণ একজন ছেলে হিসেবে চিনিস, কিন্তু আমি জানি সে কে। কে সে সেটা আমার জানার দরকার নেই। সে যে এখন আমার কাছে বিড়াল হয়ে আছে সেটা তো তুমি দেখতেই পারছো। আর তাকে যদি এখন তোমার কাছে বড়ই মনে হয় তাহলে তোমার সামনেই আমি তাকে খুন করব। এটা বলে জাহিদ যখন নিজের বন্দুক বের করে মাহিমের দিকে তাক করবে, এমন সময় ঘরের ভিতর কালো পোশাক পরা ব্যক্তি এসে ভরে গেল। কে তোরা, আর এখানে আজকে কিভাবে? আমি কে সেটা জানতে হবে না, কিন্তু তোদের যে মরণ ঘনিয়ে এসছে সেটা আমি বলে দিতে পারি। নিলয়, আবির, তোদের লোক কোথায়? আর এরা এখানে ঢুকলো কিভাবে? আমাদের লোকগুলো তো সবাই বাইরে ছিল, তাহলে এরা ঢুকলো কিভাবে? আমি তো সেটা নিজেও বুঝতে পারছি না। এমন কোনো ব্যক্তি নেই যে আমাদের আটকে রাখতে পারে। ওইসব লোককে মেরে শুইয়ে দিয়ে তারপর এখানে এসেছি। অনেকে কথাগুলো বলে মাহিমের কাছে এগিয়ে গেল, তারপর তার বাঁধন খুলে দিল, তারপর তার চোখে পানি ছিটিয়ে দিল যেন জ্ঞান ফিরে পায়। কিছু সময় বাদে মাহিম যখন জ্ঞান ফিরে পেল, এনকে একটি তরল পানি তাকে খাইয়ে দিল কি সেটা তাও অজানা। মাহিমের আস্তে আস্তে নিজের শরীর ভালো হতে লাগলো। রাজা, তুই এসেছিস? আমি জানি তুই আমার বন্ধু, ঠিক বাঁচাতে চলে আসবে। বাবা, দয়া করে আমাকে বাঁচাও, আর মাহিমকেও বাঁচাও। জাহিদার এই জানোয়ারগুলো কি অবস্থা করেছে তার। আহারে, সেটা তো দেখতেই পাচ্ছিস। আমি ওদের বাঁচাতে আসিনি, আমি শুধু তোকে নিয়ে যেতে এসেছি। মানে হলো সালাম, আমি তোকে বাঁচাতে আসিনি, আমি আমার মেয়েকে নিয়ে যেতে এসেছি। এর মাঝে আপনি বেশি কথা বলবেন না বড় বাবা, না হলে আপনাকে মেরে ফেলবো। তুমি হয়তো আমাকে চিনো না, কিন্তু আমি ঠিক তোমাদের সবাইকে চিনি। কেমন রহস্যের মতো কথা বলছেন মনে হচ্ছে। জাহিদ, আজ পর্যন্ত তুই যার কথায় চলেছিস ওই নিলয় তার কথাতে তোর মাথায় বিষ ফুটিয়েছে, তাকে তুই চিনতে পারছিস না? মাহিমের কথা শুনে জাহিদ, নীল এবং বাকিরা অবাক হয়ে গেল, কিন্তু মাহিমের মুখে এমন কথা শুনে রাজা বেশ অবাক হয়ে গেল, কারণ তার রহস্য সম্পর্কে মাহিম কিভাবে জানলো। তুই কিভাবে জানলি যে আমি তাদের এমন পরামর্শ দিচ্ছি? আমি তো সব কিছুই জানি, কিন্তু কিভাবে জানি সেটা সিক্রেট। আজ তুই নিজে এখানে উপস্থিত হয়েছিস কারণ তোর আজ শেষ দিন। মাহিম, তুমি এইসব কি বলছো? আমার বাবাকে শেষ করার কথা বলছো? তোমার সাহস তো কম না। মিস্টার রাজা, আপনি সব বলবেন নাকি আমাকে কিছু বলতে হবে? আজ তো সবাই এখানে মারা যাবি, তাহলে তোদের সত্যি কথাটা বলেই নেই। এতদিন যে আমি ছিলাম সব কিছুর আড়ালে, আমি বাকিদের লিড দিয়েছি, নিলয় এবং এমনকি জাহিদকেও আমি কুপরামর্শ দিয়েছি। এতদিন যে খারাপ কাজ হয়েছে, যত ড্রাগস, ইয়াবা, নারী পাচার হয়েছে, সব কিছু আমার কথাতে হয়েছে। আর আমি হলাম রোলেক্স গ্যাংয়ের লিডার। কি, তার মানে তুই আমার সাথে থেকে আড়ালে এমন খারাপ কাজ করছিস? আমি যদি সুস্থ থাকতাম তাহলে তোকে আজ আমি এখানেই মেরে পুঁতে ফেলতাম। কত অন্যায় কাজ করেছিস তুই, কত নিরীহ মানুষকে তুই কাঁদিয়ে ছেড়েছিস, এমনকি তুই কত বাবার জীবন থেকে তার মেয়েদের কেড়ে নিয়েছিস। নিজের বাবার খারাপ কথা শুনে তার দিকে তো খারাপ নজরে তাকিয়ে রইল বৃষ্টি। বিশ্বাসই করতে পারছে না যে নিজের বাবা এতটা খারাপ। এনকেও তার লোকগুলো এত সময় দাঁড়িয়ে তার কথা শুনতেছিল। যখন দেখলো যে রাজা নিজের মুখে সব দোষ স্বীকার করছে, তখন তার মুখে হাসি ফুটে উঠল এবং মাহিমের দিকে তাকালো। মাহিম এবার রাজার দিকে এগিয়ে গেল। অনেক অনেক চেষ্টা করেছি তোরে ধরার জন্য। এতদিন তুই আড়ালে লুকিয়েছিলিস, আমি জানতাম যে তুই এমন খারাপ, এক ঢিলে সব পাখি মারতে পারিস। দেখা সেটাই হচ্ছে। কিন্তু আমি যখনই দেখলাম যে আমার ভাই আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তখনই আমি খোঁজ লাগিয়েছি যে এইসবের পেছনে কে আছে। তারপর নিলয়ের উপর নজর রেখেছি। এরপর হঠাৎ নিলয়ের সাথে আপনাকে দেখলাম। আপনাকে চিনতে আমার কোনো কষ্ট হয়নি, কিন্তু নিলয় একটা গাধা, সে আপনাকে চিনতে পারেনি। তুই কে যে এত কিছু জানিস? আরে রাজা, আমি তোকে বলছিলাম না আমার ছোট ছেলে কোনো সাধারণ না। তুই জানিস সে ঢাকায় কি করতো? ঢাকায় সে রাষ্ট্রপতি রবিউল চৌধুরীর বাড়িতে থাকতো, এবং রবিউল চৌধুরী হলো তার আরেক বাবা। তোকে ধরার জন্যই আমি এখানে আসতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ তখন বাবার সাথে দেখা হয়ে গেল। আমার কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল যখন বাবা নিজে আমাকে এখানে নিয়ে আসতে চাইল। আর দেখ, চলে আসলাম।
অনেক কষ্টের পর তোকে ধরে ফেললাম। এখন তোকে মারলেও কেউ কিছু বলতে পারবে না, আর না বৃষ্টির সামনে আমি অপরাধী হয়ে থাকবো, কারণ সে তোর আসল চেহারা ধরে ফেলেছে। মাহিম, তুই এই জানোয়ারটাকে মেরে ফেল। না জানি কত খারাপ করেছে যেটা আমি বুঝতে পারিনি। এমকে। জি বস, বলুন। তুমি বৃষ্টি আর বাবাকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি এখানে দেখে নিচ্ছি। এনকে বৃষ্টি আর সালাম চৌধুরীকে নিয়ে বাইরে চলে গেল। চারপাশে মাহিমের লোক ঘিরে রেখেছে, তাই রাজা কিছু বলতে পারছে না। রাজার সাথে আসা লোকগুলো মাহিমের লোকের বন্দুকের সামনে। ভাই তুমি এখানে বসো, তোমাকে আমি মারবো না আর না কিছু বলবো, তুমি শুধু বসে বসে দেখতে থাকো। আমি আগে এদের চ্যাপ্টার ক্লোজ করে নিই, তারপর তুমি আমাকে যা শাস্তি দিবে আমি তাই মাথা পেতে নিব। জাহিদ বসিয়ে দিয়ে আবির আর নিলয়ের কাছে গেল। তোরা এখনো বাচ্চা, আমি চাই না তোদের মারতে, কারণ তোরা নিজে থেকে কিছু করিসনি। আমি চাই তোরা এখান থেকে চলে যা। আর কামরুল সাহেব, আপনি চিন্তা করবেন না, আপনাকে একটা নতুন আসনের ব্যবস্থা করে দিব। আশা করি আপনি ভালো হয়ে যাবেন, না হলে পরের বার আপনি আমার বন্দুকের সামনে থাকবেন। ধন্যবাদ। কামরুল আবিরকে নিয়ে চলে গেল, কিন্তু নিলয় সেখান থেকে চলে গেল, কারণ সে রাজার খুব বিশ্বস্ত লোক। আমি আমার বসকে ছেড়ে কোথাও যাব না, দরকার হলে দুইজন মিলে তোকে মেরে ফেলবো। খুব ভালো। নিলয় এগিয়ে আসলো মাহিমে মারার জন্য, কিন্তু নিলয় জানে না মাহিম আহত হলেও সে একটা সিংহ, আর আহত সিংহকে জাগিয়ে দিলে সে যে কতটা ভয়ানক হয় সেটা নিলয় এখনও জানে না, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারবে। নিজের বন্দুক বের করে মাহিমের দিকে তাক করলো, এটা দেখে মাহিম মুচকি হাসলো। বাচ্চা ছেলে, আমার কথা শুনলে মরতে হতো না। মাহিম কথাটি বলে মাটিতে বসে পড়ল এবং নিজের জুতা থেকে বন্দুক বের করলো এবং শুট করলো নীলয়ের কপাল বরাবর। গুলিটি নীলয়ের কপাল ভেদ করে বেরিয়ে গেল। অনেকে এই সময় রুমের ভিতরে প্রবেশ করলো এবং মাহিমকে জানালো যে তার পরিবারের সবাই মারা গেছে, শুধু তার মা হসপিটালে ভর্তি। এনকের মুখে এমন কথা শুনে মাহিম প্রচণ্ড রেগে গেল এবং রাজার দিকে মারতে তেড়ে আসলো, কিন্তু মাহিম রাজাকে মারতে পারলো না। তার আগে রাজা মাহিমের পেটের উপর ঘুষি মারল, সাথে সাথে মাহিম অক করে উঠল। এরপর একের পর এক মাহিমকে পাঞ্চ করতে মারতে লাগলো, যে পাঞ্চগুলো মাহিমের অবস্থা খুবই খারাপ হতে গেল। কে তুই যে এক মুহূর্তে সব কিছু উলট পালট করে দিলি? আমি কে সেটা তুই জানলে ভয় পেয়ে যাবে। তবু আমি তোকে বলছি, এতদিন যার জন্য তুই শহরে কোনো বিজনেস করতে পারিসনি, যার ভয়ে তুই লেজ কুটি গ্রামে পালিয়েছিলি, আমি সেই রকস্টার দ্য শ্যাডো কিং। এই তো চিনতে পেরেছিস। জাহিদ তো পরিচয় পেয়ে ভয় পেয়ে গেল, যদি না তাকে কিছু করে বসে। রাজা যেই নিজের বন্দুক বের করে মাহিমকে মারতে যাবে, এমন সময় দুই লাফে তার একদম সামনে চলে গেল এবং তার বন্দুক কেড়ে নিল। মাহিম নিজের কোমর থেকে ছুরি বের করে রাজার শিরা কেটে দিল, সাথে সাথে হাত ধরে কাতরাতে লাগলো। তোকে আমি এত সহজে মরতে দিব না, তোকে আমি কষ্ট দিয়ে দিয়ে মারবো, যেমনটা কষ্ট তুই সাধারণ জনগণকে দিয়েছিস। নিজের জামা ছিঁড়ে তার হাত বেঁধে দিল যেন রক্ত না বের হয়। তারপর নিজের ছুরি নিয়ে অনেকগুলো পোজ দিল রাজার গায়ে। রাজা চিৎকার করতে করতে মাটিতে শুয়ে পড়ল, অনেক রক্ত বের হচ্ছে। তুই যে চোখ দিয়ে খারাপ কাজগুলো দেখেছিস, আমি সেই চোখ তুলে নিব। কথাগুলো বলে মাহিম নিজের ছুরি দিয়ে চোখ দুটো তুলে নিল। রাজার চিৎকার করতে করতে তার চোখকে হাতে দিল। যে হাত দিয়ে তুই খারাপ কাজগুলো করেছিস সেই হাত আমি কেটে নেব। মাহিম কথাগুলো বলে রাজার হাত কেটে ফেলল। মাহিম, কি করছিস? একদম চুপ, কোনো কথা বলবি না, শুধু দেখে যা আমি কি কি করি। মাহিমের ধমক শুনে জাহিদ চুপ মেরে গেল। মাহিম এক এক করে রাজার দেহের অঙ্গ প্রত্যঙ্গ কাটতে লাগলো। দয়া করে আমাকে এত কষ্ট না দিয়ে একেবারে মেরে ফেলো। আমি তো তোর মুখ থেকে এমন আকতি মিনতি শুনতে চেয়েছি। ঠিক আছে, তোকে আর কষ্ট দিলাম না। কথাটি বলে মাহিম ছুরি দিয়ে রাজার হাত বরাবর আঘাত করল, সাথে সাথে রাজা মারা গেল। জাহিদ এমন ভয়ঙ্কর মৃত্যু আগে কখনো দেখেনি। মাহিম তার ভাইয়ের কাছে আসলো। তোকে আমি মারবো না, কিন্তু কখনো তোকে আমি ক্ষমা করব না। তোর জন্য আমার পরিবারের সবাই মারা গেছে। আমি এখান থেকে চলে যাব, কিন্তু যাওয়ার আগে সব সম্পত্তি এবং এই ক্ষমতা তোকে দিয়ে যাব। কথাটি বলে মাহিম জ্ঞান হারিয়ে ফেলল। তারপর 2 বছর পর মাহিম বৃষ্টি তার মা বাবা এবং রবিউল চৌধুরী এবং রিহানার সাথে তার রাষ্ট্রপতি গণভবনে থাকেন এবং তার এবং বৃষ্টি বিয়ে হয়েছে 1.5 বছর হলো এবং তাদের ঘরে ফুটফুটে একটি মেয়ে সন্তান হয়েছে যার নাম মেঘা। আর জাহিদ এখন সালান নগর এলাকায় থাকে।
মাহিম তার সাথে কোনো যোগাযোগ রাখেনি। মাহিম এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে, যেটা সে অনেক আগ থেকে গ্রহণ করেছিল কিন্তু পাবলিক করেনি। মাহিম ফিরে আসার পরে রবিউল চৌধুরী সেই কাজটি সম্পূর্ণ করে ফেলেছে, সবার সামনে পরিচয় করে দিয়েছে রাষ্ট্রপতি হিসাবে। মাহিম নিজের ফ্যামিলিকে নিয়ে খুব সুখে শান্তিতে সংসার করতে লাগলো। রাজনীতিতে সমস্যা ছিল, সেটা মাহিম একেবারে সম্পূর্ণ করে ফেলেছে। দেশটা এখন খুব ভালোভাবেই চলছে। এখনও যদি কোনো খারাপ কাজে আবির্ভাব হয় তাহলে রকস্টার দ্য শ্যাডো কিং এর আবির্ভাব ঘটে যায় এবং তাণ্ডব লীলা চলে সেই ব্যক্তির উপর। আবারও যদি কোনো খারাপ কাজ দেখা যায় তাহলে নতুনভাবে নতুন রূপে আপনাদের মাঝে হাজির হবে রকস্টার দ্য শ্যাডো কিং। গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দেবেন এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং আমাদের চ্যানেলে একদিন পর পর গল্প আপলোড করা হয়ে থাকে, তাই আপনারা যদি রেগুলার গল্প শুনে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।